হচ্ছে না। পাইছি পাইছি। লাইতাছে না? হ্যাঁ পাইছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের ইশরাত আপু চলে আসছি তোমাদের ইতিহাস ক্লাস নিয়ে। দরজাটা লাগাও। আজ থেকে তোমাদের শুরু হয়ে গেছে মিশন টেস্ট এ প্লাস কোর্স, তাই না? এটা একটা ফ্রি কোর্স, আর এই ফ্রি কোর্সে আমি আশা করব আমার ইতিহাস প্রত্যেকটা স্টুডেন্টদেরকে প্রত্যেকটা ক্লাসে তাদের মুখ আমি দেখতে চাই, তাদের সাথে পরিচিত হতে চাই। আর সাথে আমি তোমাদের জন্য যত সুন্দর সুন্দর সাজেশানগুলো রেডি করেছি টেস্ট পেপারের, টেস্ট হচ্ছে পরীক্ষার জন্য, সবগুলো সাজেশান তোমাদেরকে দু হাত ভর্তি করে দিতে চাই, যাতে করে তোমার টেস্ট পরীক্ষা নিয়ে কোনো টেনশন না থাকে, আর পরীক্ষার রেজাল্ট তোমার অভিভাবকেরা শুনে যাতে খুব খুশি হয়, এই কারণে। ঠিক আছে, তো আমি একটু দ্রুত সবাই জয়েন হয়ে যাও, অতি দ্রুত সবাই জয়েন হয়ে যাও। যেই ফ্রেন্ডরা একসাথে আমাদের এই কোর্সে বা এই গ্রুপে আছো তাদেরকে একটু মেনশন করে দাও, তারা যাতে দ্রুত ক্লাসে চলে আসে। কারণ আমি আজকে তোমাদেরকে ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা একদম ছাপা ছাপা করে, মানে একদম সুন্দর করে মাথার মধ্যে ঢুকাই দিব। এইভাবে আমাদের পেইড কোর্সের স্টুডেন্টরা কিন্তু ক্লাস করে থাকে, হ্যাঁ। এবং তোমাদের আরও কিছু ফ্যাসিলিটিস নিয়ে আমি কথা বলবো, যেগুলোতে তোমাদের লিখতে সুবিধা হবে, তোমাদের এমসিকিউ হেল্প করবে, আরও অনেক সুবিধা আছে। তো তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও, দ্রুত জয়েন হয়ে যাও। আর আচ্ছা, ইতিমধ্যে অনেকে জয়েন হয়ে গেছো, সকলে সালাম দিয়েছো, সকলকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকে 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 আচ্ছা, আমি যদিও বা অনেকের কাছে অনেকের কাছে নতুন, সো আমি আমার পরিচয়টা দিয়ে, আমি হচ্ছে তোমাদের ইশরাত আপু, তোমাদের ইসলাম শিক্ষা এবং ইতিহাস বিষয় ইনস্ট্রাক্টর হিসেবে তোমাদের এই জার্নিতে থাকছি, এসএসসি জার্নিতে থাকছি। এবং লাইফ টাইম যে কোনো হেল্পের জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো, কোনো সমস্যা নেই। আপু তোমাদের জন্য সবসময়ই মনে করো যে অ্যাভেলেবল আছে। আর সাথে তোমাদেরকে কিছু রুলস বলতেছি, আজকে আমি তোমাদের সাথে 1-1.5 ঘন্টা থাকবো। এই সময়টুকুতে তোমরা আমাকে, মানে এই সময়টুকু শুধু আমাকে দাও, যার কারণে তোমরা কি কি পাচ্ছ সেটা তোমাদেরকে আগেই বলে দেই। সেটা হচ্ছে তোমাদের ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়টা খুব সুন্দরভাবে মাথার মধ্যে ঢুকাই নিতে পারতেছো, সাথে কিছু স্পেশাল সাজেশন পেয়ে যাচ্ছ। সেই স্পেশাল সাজেশনগুলো কিন্তু কিছু স্পেশাল মানুষদের জন্য, যারা এই যে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকছে। এবং আমাদের আরও কিছু ফ্যাসিলিটিস আছে, যেমন ধরো তোমরা যারা অ্যাক্টিভ হয়ে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত, তাদেরকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করে তোমাদের কিন্তু মোবাইল রিচার্জ করে দেওয়া হবে। সো তোমরা অ্যাক্টিভিটিস বাড়তে থাকো, তোমরা যে অ্যাক্টিভ আছো এটা জানাইতে থাকো, যাতে করে তোমরা কি করো, এই ফ্যাসিলিটিসটা তোমরা যাতে পাও, এই কারণেই তোমাদেরকে এটা বলা। ঠিক আছে, আচ্ছা আপু আপনি কেমন আছেন? আমি আমি একটু একটু অসুস্থ, তারপরও তোমাদের সাথে না দেখা করলে আমার ভালো লাগবে না, এই কারণে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে। এরপর ঠিক করো। আচ্ছা, আমি তোমাদেরকে আরও একবার করে বলছি, সেটা হচ্ছে যে তোমাদের এখন ক্লাস হচ্ছে শুধু ইতিহাস, ইসলামের ইতিহাস না, শুধু ইতিহাস। ঠিক আছে, শুধু ইতিহাস ক্লাস চলবে। আচ্ছা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, অনেকেই চলে আসছো। আচ্ছা, আমরা তাহলে ক্লাস শুরু করি নাকি?
কি বলো সবাই? ক্লাস শুরু করি। আমরা অনেকক্ষণ ওয়েট করেছি, অনেকেই চলে এসছো, আমরা ক্লাসটা শুরু করে দেই। তা না হলে অনেকে মাইন্ড করতে পারে যে আপু এতক্ষণ ধরে এসে বকর বকর করছে। তো ক্লাস শুরুর আগে তোমাদেরকে সেকেন্ড পেপার নিয়ে কিছু কথা বলি এবং আমি আমার কিছু মতামত তুলে ধরি তোমাদের সামনে। সেটা হচ্ছে আমি আমার পেইড কোর্সে এখানে যারা যারা স্টুডেন্ট আছে সবাই সাড়া দিবা যে আপু আসছি, ওকে? এবং আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমাদের আমি হচ্ছে যারা এখানে পেইড কোর্সে আছো তারা সকলে ভালো করে জানো আমি ক্লাসের পড়া ক্লাসেই করে নেই, কারণ আমার ইতিহাস সাবজেক্ট তোমাদের দ্বিতীয়বার পড়ার আর কোনো সময় থাকে না। এই কারণে আমি ক্লাসের পড়া ক্লাসেই করে নিব, ঠিক আছে? আমি ক্লাসের পড়া ক্লাসে এভাবে করে নিব যে ধরো যেই জিনিসগুলো গুরুত্বপূর্ণ মনে হবে আমি ওটা ডাং দিয়ে দেবো এবং বলবো তোমাদের 15 সেকেন্ড সময় 30 সেকেন্ড সময় এর মধ্যে মুখস্থ করে ডাং লিখো, ওকে? এটা হচ্ছে আমার ক্লাসে পড়ানোর রুলস। কারণ আমি জানি এই যে তোমাদের 1-1.5 ঘন্টা আমার সাথে থাকবা, ইশরাত আপুর সাথে থাকলে ইতিহাসের কথা মনে থাকে। ইশরাত আপু ফোনের স্ক্রিনের বাইরে চলে গেছে মানে ইতিহাস আমার আর পড়া লাগবে না, এটা তোমরা চিন্তা করো। এই কারণে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে যেইভাবে বলে দিচ্ছি সেইভাবে কিন্তু এই 1-1.5 ঘন্টা আমাকে এই সময়টা দিতে হবে, তাহলেই কিন্তু আমি তোমাদেরকে ফিডব্যাকটা ভালো দিতে পারবো। এরপর আরেকটা কথা সেটা হচ্ছে ইতিহাস। আজকে ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় আমরা করতেছি। এই শুরু থেকে শেষ পর্যন্ত যেই কয়জনকে আমি অ্যাক্টিভ দেখবো তাদেরকে আমি নিজে থেকে কিছু স্লাইড পাঠাবো, নিজে থেকে। হ্যাঁ, এটা আমি অফিসেও জমা দিই নাই, কারণ অফিসে দিব না, কারণ এটা আমার কিছু স্পেশাল স্টুডেন্টের জন্য যাদের সাথে আমি কানেক্টেড হতে পারবো এবং তাদেরকে দিব। সো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে অ্যাক্টিভ থাকো, আমার নজরে না পড়লে কিন্তু হবে না, ঠিক আছে? তো ওদেরকে দিব এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে ওখানে থাকবে যেগুলো তারা 100% কমন পাবে এবং তাদের এই অধ্যায়টা সলভ করতে তাদেরকে সাহায্য করবে। তো তোমরা হচ্ছে অমিতা বিশ্বাস, জি আপু আছি, আচ্ছা অনেকেই আছো, ওকে। মেয়েদের সংখ্যায় বেশি দেখছি, ছেলেরা কেন কথা বলছে না? আচ্ছা যাই হোক, অনেকেই আছো, ওকে। তো আমরা তাহলে এখন কি ক্লাসে চলে যাব? ক্লাসে চলে যাই। দেখো আজকে হচ্ছে আমরা ইতিহাস আচ্ছা আজকে দেখো ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথমত শিল্প বিপ্লব। এইখানে ইতিহাস দ্বিতীয় পত্রে আমি যেই 5-6 দিন তোমাদের ক্লাস নেব, এই 5-6 দিনের মধ্যে আমি তোমাদেরকে কি পড়াবো? আমি তোমাদেরকে পড়াবো তোমাদের ইতিহাসের 50 থেকে 60% শেষ করাই দেবো। এখন এই শেষ করাই দেওয়ার মধ্যে কি কি থাকছে সেটা হচ্ছে এই দ্বিতীয় পত্রের মধ্যে কোনোটাই তোমাদের দেশের ভিতরের কোনো কাহিনী থাকছে না। এই যে তোমাদের দ্বিতীয় পত্রের মধ্যে তোমাদের বাংলাদেশের কোনো কাহিনী থাকছে না, ঠিক আছে? তোমাদের প্রথম পত্রে শুধু বাংলাদেশের কাহিনী নিয়ে ভরপুর, কিন্তু দ্বিতীয় পত্রে বাংলাদেশের কোনো কাহিনী নাই, পুরা পৃথিবী জুড়ে যা ঘটেছে সেগুলো এখানে উল্লেখ করা আছে। এই জন্য প্রত্যেকটা অধ্যায়ের সাল ব্যাপ্তি এবং কারণটা কিন্তু আলাদা, কারণ এবং হচ্ছে তোমার বিষয়, এই সবগুলো জিনিস কিন্তু আলাদা আলাদা। সো এখানে সময়ের মাপকাঠি তোমাদেরকে উল্লেখ করা পসিবল নয়, যেটা প্রথম পত্রের উল্লেখ করা পসিবল। এখন কথা হইতেছে যে পুরা পৃথিবীতে যা ঘটে গেছে সেগুলো বিষয়ে আমরা জানবো। এখন জানাটা শুরু করব আমরা শিল্প বিপ্লব দিয়ে। শিল্প বিপ্লবটা আসলে কি? শিল্প বিপ্লবটা হচ্ছে এমন একটা বিপ্লব যে বিপ্লবের কারণেই কিন্তু আমাদের এই যে দেশ একটা শোষণ সম্পূর্ণ দেশ। কেন শোষণ সম্পূর্ণ বলছি? আমাদের এই বাংলাদেশটাকে সেই আদিকাল থেকে এখন পর্যন্ত মানুষ শুধু শোষণ করতেই আছে, মানে বহির্শক্তি এখন শেষ হয়ে গেছে, এখন নিজের দেশের মানুষেরা শোষণ করছে। তারপর আল্লাহর রহমতে এখনো পর্যন্ত এখানকার নাতিশীতোষ্ণ আবহাওয়া এবং প্রাকৃতিক আরও অন্যান্য কারণের জন্য কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশটা টিকে আছে। এখন কথা হইতেছে যে আমাদের এই নাতিশীতোষ্ণ আবহাওয়া হইলেও মানুষগুলা কিন্তু খুব গুয়ার, কিন্তু আমাদের এমন একটা জায়গা আছে পৃথিবীর যে জায়গাতে মানুষ অনেক ধরো যে তাদের প্রথা অনেক কিছু মেনে চললেও সেই জায়গাতে একসময় তারা এসব প্রথাকে দূরে রেখে, তাদের গোড়ামিকে দূরে রেখে তারা আধুনিকত্বের পথ বেছে নিয়েছিল, যার কারণে এই শিল্প বিপ্লবের মুখ তারা দেখেছিল এবং এটার কারণেই আমরা 200 বছর ধরে শোষিত হয়েছি ইংরেজ জাতির কাছে, ঠিক আছে? তো এখন এই শিল্প বিপ্লব সম্পর্কে আমরা একটু ব্যাখ্যা জানবো এবং আমাদের পরীক্ষাতে কিভাবে আসবে, কোনটা আসবে সেটা জানবো। এখন চলো চলে যাই। দেখো শিল্প বিপ্লবটা আসলে কি? এটা হচ্ছে এমন একটা বিপ্লব যে বিপ্লবের একমাত্র মানে উপকরণ হচ্ছে মেশিন। কি জিনিস? মেশিন। আজকে তোমাদেরকে কিন্তু বিজনেস করা শিখাবো আমি,
বিজনেস করা শেখাবো, ইতিহাস কিভাবে সব জায়গাতে ঘোরাফেরা করে এটা জাস্ট আমি তোমাদের ইতিহাস পড়াইতে গিয়ে জানছি, ঠিক আছে। ইতিহাস আসলে বাংলাতে ঘোরাফেরা করে, ইংরেজিতে ঘোরাফেরা করে, ব্রিটিশের বিভিন্ন ব্যবসা বাণিজ্যে ঘোরাফেরা করে, যুদ্ধের এই মেশিনগুলোর ভিতরে পর্যন্ত ঘোরাফেরা করে। ওকে, তো এখন দেখো যে এখানে শিল্প বিপ্লব এই অধ্যায়টা পড়ার সাথে সাথে আমরা ব্যবসা বাণিজ্য কিভাবে করতে হয় এবং যারা যারা ব্যবসা করতে চাও ভবিষ্যতে, চাকরি বাকরি না কইরা, তারা আজকের ক্লাসটা মনোযোগ সহকারে করবা, কারণ এখানে এমন ছোট ছোট বিষয় তোমাদেরকে ধরাই দিব যে জিনিসগুলো আসলে বিজনেস সম্পর্কিত যেই ক্লাসগুলো আছে এই ক্লাসগুলোতে কিন্তু বলা হয়। আমি কয়েকটা ক্লাস করেছি তাই এটার সাথে রিলেট করতে পারছি। ওকে, তো চলে যাই। এখানে আমরা প্রথমে কি করব, শিল্প বিপ্লবের সংজ্ঞাটা পড়বো, কারণ এই সংজ্ঞা থেকে তোমাদের খ মার্কের জন্য খ বিভাগ থেকে দেখো, খ বিভাগ থেকে প্রায় 3 থেকে 4 বার বোর্ডের কোশ্চিন আসছে সেই 16 সাল থেকে এই পর্যন্ত সময়। তার মধ্যে তো মনে করো 2বার পরীক্ষাই হয় নাই গত বছর, এবং তার করোনার 2টা বছর এরপর হচ্ছে গত বছর, এই অনুযায়ী তোমাদের 2বার পরীক্ষা হয় না, কিন্তু বাদ বাকি সময়গুলোতে 3 থেকে 4 বার এইটুকু শুধু কোশ্চিন আসছে, ঠিক আছে। দেখো 18 শতক, এখন তুমি বলতে পারো 18 শতক বলতে আমরা নিশ্চয় বুঝবো যে এই সালটা, তাই না? এই সালটা বুঝবো না? এই সালটা বুঝবো কখনোই না। কারণ কি, আমাদেরকে যেই সাল উল্লেখ করে, যেই শতকটা উল্লেখ করে দেওয়া হবে, যেমন 18 শতক, এখানে 18 বলছে, তাহলে আমাদেরকে আগের শতকটা ধরতে হবে, বা আগের যেই হচ্ছে ইয়েটা রয়েছে 100 বছর রয়েছে সেই 100 বছর ধরতে হবে। সবসময় মাথায় হচ্ছে এটা ঢুকায় নাও, এবং নোট যারা করতেছো তাদের জন্য আরো মানে খুব ভালো যে তোমরা যারা যারা নোট করবে আমাকে জানাবা, আপু আমি নোট করতেছি, তারা সত্যি করে বলতেছি তুমি শেষ পর্যন্ত অ্যাক্টিভ থাকো না, তুমি অবশ্যই আমার স্পেশাল সাজেশনটা পাবা, এটা তোমাকে বলে দিতেছি। নোট অবশ্যই করবা, এবং নোট অবশ্যই গ্রুপে কি করবা, অবশ্যই গ্রুপে পোস্ট করবা। ওকে, এখন দেখো এখানে 18 শতক বলতে আমরা মূলত কোন জিনিসটাকে, কোন সালটাকে ধরবো, যে আগের 100 বছর। 18 বলছে মানে আমি আগের 100 বছর ধরবো। 18-র আগে কত হয়? 17। তাহলে আমাদেরকে এই পর্যন্ত ধরতে হবে। দেখো এখান থেকে এই পর্যন্ত ধরতে হবে, আশা করি বুঝতে পারতেছো। তাহলে যেই শতকের কথা বলবো তার 100 বছর আগে ধরবো। ওকে, এবং এখানে যদি শতক থাকে তাহলে 100 বছর আগে ধরবো, যদি এখানে দশক থাকে তাহলে 10 বছর আগে ধরবো। এভাবে মাথায় ঢুকায় নাও, এটা শুধু তোমার ইতিহাসে না, পরবর্তী অ্যাডমিশনেও কাজে লাগবে, কারণ এরকম ঘুরাই বাঁচাই কোশ্চেন দিবে ওরা। ওকে, আমরা এখান থেকে এই জিনিসটা ক্লিয়ার। এখন আমরা পুরা ব্যাখ্যাটা পড়বো। দেখো 18 শতকের শেষার্ধে, মানে 1701 থেকে 1800 শতকের মধ্যে, 100 বছরের মধ্যে শেষের সালগুলোতে, মানে সেই 1790 থেকে 90 অথবা 1780, এই শেষের দিকটাতে কি হয়েছিল, ইউরোপে নতুন নতুন বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার ও ব্যবহারের মাধ্যমে উৎপাদন ব্যবস্থায় যে ব্যাপক ও যুগান্তকারী পরিবর্তন হয়, তাই ইতিহাসে শিল্প বিপ্লব নামে পরিচিত। এই যে এই 2টা লাইন আমি পড়লাম, এখান থেকে তুমি খ বিভাগ থেকে একটা কোশ্চেন তোমার আসবে ইনশাল্লাহ, যেহেতু গত বছর এটা আসেনি, এই বছর এটা মাস্ট বি আসবে। এখন কথা হইতেছে যে টেস্ট পরীক্ষায় আপু এগুলা কি আমি কমন পাবো? টেস্ট পরীক্ষায় কমন পাবো না, তুমি কোথায় কমন পাবা বলো? কারণ টেস্ট পরীক্ষায় টিচাররা চাইবে যত কঠিন কইরা হোক তোমাকে আটকাইতে। তাই আমি কিছু জিনিস একদম রিফাইন করে নিয়ে আসছি যে কঠিন জায়গাগুলোতে তোমাকে যাতে কখনোই আটকাতে না পারে। যেগুলো বলতেছি সেগুলো একটু সুন্দর করে আপুর সাথে মুখস্থ করে নাও। দেখো শিল্প বিপ্লব সংঘটিত হয়েছিল 1760, এই যে শেষের দশক থেকে, ঠিক আছে, 1760 থেকে 1840 সালের মধ্যে, এই সময়টাকে একটু আন্ডারলাইন করে নিবা। এরপর দেখো শিল্পায়নের, ওকে আমি একটু 30 সেকেন্ড ওয়েট করছি, কারণ আজান দিতেছে, আজান শেষ করে আমরা আবার ক্লাস শুরু করব, কারণ আজানের গুরুত্ব সবার আগে।
ওকে, আজান শেষ, এখন আমরা ক্লাসে আবার ব্যাক করব। চলো, যারা যারা নতুন আসছে তাদেরকে বলছি এটা শুধু ইতিহাস ক্লাস, ইসলামের ইতিহাস না। ওকে, চলো ক্লাসে চলে যাই। দেখো, 18 শতকের শেষার্ধে মানে 18 শতকের শেষের দিকে, 100 বছরের ঠিক শেষের দিকে আমরা এটা 70 থেকে ধরতে পারি অথবা 60 থেকে ধরতে পারি। এখন সেই সময়টাতে ইউরোপ বলতে কোন কান্ট্রিগুলোকে বোঝায়? আমরা ইউরোপের যদি মূল কোনো কান্ট্রি ধরি তাহলে সর্বপ্রথম ধরতে পারি কোনটাকে? ইংল্যান্ডকে। এবং সেই জায়গাতে কি হয়েছিল? নতুন নতুন বৈজ্ঞানিক যন্ত্রপাতি, আমি কি বললাম, শিল্প বিপ্লব মানেই যন্ত্রপাতি, মেশিন। ওকে, তো এই মেশিনগুলোর আবিষ্কার হয়েছিল এবং সেগুলো ব্যবহার করে, সেই যন্ত্রগুলো ব্যবহার করে তাদের যে নিত্য নতুন যে ব্যবসাগুলো, ঠিক আছে, যে ব্যবসাগুলো, সেখানে তারা উৎপাদন ব্যবস্থাপনায় যে ব্যাপক যুগান্তকারী পরিবর্তন হয়। মানে তাদের উৎপাদন যে প্রোডাক্টগুলো হচ্ছিল সেগুলোর অনেক মানে কম সময়ে এবং অনেক বেশি পণ্য উৎপাদন করা যাচ্ছিল। এই কারণেই মূলত যেই ইয়েটা হয়, তাদের যে যুগান্তকারী পরিবর্তনটা হয়, কি কি পরিবর্তন? তাদের সামাজিক পরিবর্তন, তাদের রাষ্ট্রীয় পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন। এই পরিবর্তনটাকে ইতিহাসে শিল্প বিপ্লব নামে পরিচিত। ঠিক আছে, এত সহজ করে আমার মনে হয় না কেউ কোনোদিনও বুঝাই দিবে। এখন কথা হইতেছে, তোমাদের একটাই কাজ, সেটা হচ্ছে দ্রুত 30 সেকেন্ডের মধ্যে আমাকে এই 4টা লাইন একটু কষ্ট করে মুখস্থ করে দাও, তারপরে আমি চলে যাব অন্য ইয়েতে, কারণ এটা একটা বোর্ডের কোশ্চেন, আমি এটাকে ছাড় দিতে পারি না। 30 সেকেন্ড সময়, সবাই খুব দ্রুত আমাকে এই 4টা লাইন একটু মুখস্থ করে দাও, দ্রুত দ্রুত দ্রুত। লেখা মানে মুখস্থ হয়ে গেলে DONE ডান লিখে শেষ করে দেবে। আমি প্রথম ডান লেখার সাথে সাথে আবার ক্লাস করানো শুরু করব। সবাই দ্রুত। ডান। সামিয়া কে এটা? বর্ষা, ইয়াসমিন, সামিয়া ডান। তারপর হচ্ছে সুমাইয়া ডান, জান্নাত, ঐশী, রনি রায়। ঐশী, তুমি কি আমার স্টুডেন্ট? তোমার আইডিটা চেনা লাগছে। আচ্ছা, অনেকেই ডান হয়ে গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই আমার বিড়ালি স্টুডেন্টরা অনেকেই মুখস্থ করে ফেলছে। সো আমি চলে যাই। দেখো, তোমাদের লাস্টে একটা লাইন আছে, শিল্প উন্নয়নের পদার্পণে শিল্প বিপ্লবের মূল ভিত্তি। এই একটা লাইন থেকে তোমাদের একটা খ নাম্বারের কোশ্চিন হবে। এইটা ব্যাখ্যা করো। ঠিক প্রশ্ন থাকবে এরকম, শিল্পোন্নয়নের পদার্পণে শিল্পোন্নয়নের মূল ভিত্তি ব্যাখ্যা করো, এরকম একটা প্রশ্ন থাকবে। সো এই একটা লাইন তোমাকে ব্যাখ্যা করতে হবে। এখন ব্যাখ্যা করতে যাবা কিন্তু এই বিষয়ে তুমি কিছু জানো না, শোনো, কোনো সমস্যা নাই। ইশরাত আপু আছে কিসের জন্য বলো। এখন দেখো, শিল্প উন্নয়নটা আগে কি সেটা আমাদেরকে বুঝতে হবে। শিল্পোন্নয়নকে আমরা যদি ভাঙি তাহলে আমরা পাবো কি? একটা পাবো শিল্প পাবো প্লাস উন্নয়ন পাবো। ও মাই গড, এই ইশরাত আপুর হাতের লেখা ভালো না, বুঝছো? একটু যেটা বুঝতে পারবা না সেগুলা হচ্ছে আমাকে জিজ্ঞেস করবা। শিল্প প্লাস উন্নয়ন পাবো। এখন কথা হইতেছে শিল্প উন্নয়নটা কি? যেই পেশাতে আছে, আমি চাকরির কথা বলি নাই, আমি বিজনেসের কথা বলছি। যেই পেশাতে আছে সেই পেশাতে মেশিন ব্যবহার করে তাদের যেই পণ্যটা তারা উৎপাদন করে সেটাকে আরও বেশি, মনে করো যে বাড়িয়ে, ঠিক আছে, কম সময়ে বেশি প্রোডাক্ট তৈরি করে এবং আরও মানসম্মত প্রোডাক্ট তৈরি করে তাদের যে জীবনযাত্রার উন্নতি ঘটায়, সেটাকেই মূলত শিল্প উন্নয়ন বলে। আর এটাতেই যখন মানুষ কি করলো, পদার্পণ করলো, তখনই কিন্তু তারা শিল্প বিপ্লবে পা দিল। ঠিক আছে, তখনই তারা শিল্প বিপ্লবে পা দিল। আর যেহেতু এর মাধ্যমেই মূলত শিল্প বিপ্লবটা শুরু হয়েছে, এই কারণে এটাকে মূল ভিত্তি বলা হয়। ঠিক এতটুকু লিখলে খ মার্কের জন্য তোমার একদম ইনাফ, এর বেশি আর কিচ্ছু লিখতে হবে না। আর অবশ্যই তোমাদের ক, খ, গ, ঘ প্রত্যেকটাই কিন্তু কত মার্ক? কতে তোমাদের 1 মার্ক, খতে তোমাদের 2 মার্ক, গতে তোমাদের 3 মার্ক, ঘতে তোমাদের 4 মার্ক। এই 4টা প্রশ্ন দিয়ে তোমাকে টিচারের মন জয় করতে হবে। কিভাবে জয় করবা সেটাও ইশরাত আপু বলে দিবে। কিভাবে জয় করবা এইভাবে, ক মার্কের অ্যান্সার যত শর্টে পারো লিখবা। সময় কম, তুমি যখনই খাতা মানে কোশ্চেন পাইছো তার মানে তোমার সময় ওখান থেকে শুরু। তুমি যদি মনে করো আরো 2-3 ঘন্টা আছে, আরো 2 ঘন্টা আছে, আমি কিসের জন্য এত দ্রুত লিখে দেবো,
শোনো, তুমি যদি প্রথম থেকে এটা মনে করো জীবনেও তুমি লেখা কমপ্লিট করে আসতে পারবে না, আমার ম্যাক্সিমাম স্টুডেন্ট এই অবজেকশন দেয়। আমি আগের বছর যখন ক্লাস নিচ্ছিলাম সবাই এই অবজেকশন দিয়েছে যে আপু শুরুতে যখন শুরু করি তখন মনে হয় অনেক সময় আছে, আস্তে আস্তে লিখি, কিন্তু শেষের সময়ে যাই আমি কোনো দিনও এই 7টা সিকিউ কমপ্লিট করে আসতে পারি না। এই প্রবলেমটা একটাই হয়, সেটা হচ্ছে তোমার দৃষ্টিভঙ্গি। তুমি যদি শুরু থেকেই চিন্তা করো যে আমার হাতে কোনো সময় নাই, আমি তাড়াতাড়ি লিখি তাড়াতাড়ি লিখি, তাহলে তোমার কিন্তু অনেক সময় কি হবে, অনেক সময় কিন্তু বেঁচে যাবে লাস্টের সময় এসে। ঠিক আছে, তুমি ক মার্কের অ্যান্সার করবা একেবারে একটা শব্দ বা 2টা শব্দে, মানে যতটুকু উত্তর না লিখলেই নয়। যদি কোনো সাল জানতে চাই শুধু সালটা লিখে খ নাম্বারে চলে যাও। ঠিক আছে, খ নাম্বারে যখন অ্যান্সার লিখবা তখন অবশ্যই মানে এই যে স্টার চিহ্ন দিয়ে প্রথম স্টেপ শুরু করবা, দ্বিতীয় স্টেপ স্টার চিহ্ন দিয়ে শুরু করবা। এটা আবার কই থেকে আসলো? তো স্টেপ চিহ্ন দিয়ে শুরু করবা। এখন কথা হইতেছে অনেকে স্টার চিহ্ন দিতে ভালো লাগে না, তাদের জন্য এই চিহ্ন আছে, এই যে এই চিহ্ন আছে। অনেকের আবার এটাও পছন্দ হয়, তাদের জন্য এই চিহ্ন আছে। এই চিহ্ন দিয়ে একটা স্টেপ লেখা শুরু করবা, আবার এই চিহ্ন দিয়ে আবার একটা স্টেপ লেখা শুরু করবা। ঠিক আছে, লেখা যত পারবা ফাঁকা করবা। কি করবা? লেখা যত পারবা ফাঁকা করবা। আর আরেকটা কথা, খ মানে হচ্ছে খ বিভাগের জন্য তোমাকে অবশ্যই 2টা স্টেপ করতে হবে, গ বিভাগের জন্য 3টা স্টেপ করতে হবে, ঘ বিভাগের জন্য 4টা স্টেপ করতে হবে, না হলে তোমার কখনোই ফুল মার্কস আসবে না। অনেকে আছে একদম হরালে লেখা যায়, কোনো পয়েন্ট নাই, মানে কি ওর খালি খাতা ভরালেই মনে হয় নাম্বার দেয়, জীবনেও দিবে না ভাই। এটা তোমার প্যারাগ্রাফ না, প্যারাগ্রাফ হইলে তুমি হরালে লেখা যাও, কোনো সমস্যা নাই। তোমার প্রত্যেকটা অ্যান্সার কম্পোজিশন আকারে দিতে হবে। কম্পোজিশন আর প্যারাগ্রাফের মধ্যে অনেক পার্থক্য আছে, এটা যদি না বোঝো তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, তুমি এইটা চাইলে ChatGPT থেকে সার্চ করতে পারো, কারণ এটার অনেক বড় ব্যাখ্যা আছে যেটা আমি এখন দিতে গেলে তোমাদের ক্লাস নেওয়া হবে না। ওকে, তো আমি শুধু শর্টকাটেই বললাম, অবশ্যই কম্পোজিশন আকারে প্রত্যেকটা অ্যান্সার করবা, কখনোই প্যারাগ্রাফ আকারে নয়। ঠিক আছে, এটা মাথায় ঢুকায় নাও। আচ্ছা, আমরা পরের স্টেপে চলে যাই। এখন দেখো শিল্প বিপ্লবটা আমরা আরেকবার করে নেবো, সেটা হচ্ছে এটা তো করলো। আচ্ছা, 2টা মেয়ে পড়ে গেছে। আচ্ছা, যাই হোক, দেখো আমরা এখন কিছু যুগ নিয়ে আলোচনা করবো। শিল্প বিপ্লবের মধ্যে কিছু যুগ আছে যে যুগের কথা আলোচনা না করলে শিল্প বিপ্লবটা কই থেকে আসছে এটা আমরা জানতে পারবো না। যদিও বা এই জিনিসটা তোমাদের পরীক্ষার সিকিউর জন্য একদমই লাগবে না, কি একদমই লাগবে না। ওকে, একদমই লাগবে না, কিন্তু এটা তোমাদের MCQ এর জন্য পড়তে হবে। ঠিক আছে, MCQটা কিভাবে আসবে চলো আমরা দেখে নেই। দেখো এটা কি আছে, টিউডর যুগ, তারপর হচ্ছে স্টুয়ার্ট যুগ। এখন দেখো এই যুগের কিছু সাল ব্যাপ্তি দেওয়া আছে যে এইটুকু সালের মধ্যে টিউডর যুগ অবস্থিত। এরপর যে স্টুয়ার্ট যুগ হচ্ছে এই সালের মধ্যে মূলত স্টুয়ার্ট যুগ হচ্ছে অবস্থিত। ঠিক আছে, এখন এই যুগে কি কি ঘটনা ঘটেছিল, এই যুগগুলা হচ্ছে মূলত শিল্প বিপ্লবের আগে, শিল্প বিপ্লবের কি আগে ঘটেছিল। এই যুগের অবদান হচ্ছে এটাই, এই যুগের কিছু কাজকর্মের জন্যই কিন্তু শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল। একটা কথা তোমাদের মাথার মধ্যে আমি ঢুকাই দিই, সেটা হচ্ছে কি, তুমি তোমার চারিপাশে সবসময় দেখবা যে কেউ যদি কোনো জায়গাতে সাকসেস অর্জন করে বা সে যদি কোনো ঘটনা ঘটায় ফেলে, সেটা ভালো হোক অথবা খারাপ হোক, সে যদি বলে হঠাৎ করে আমি সাকসেস অর্জন করে ফেলছি, অথবা বলে হঠাৎ করে অ্যাক্সিডেন্টলি এটা আমার জীবনে ঘটে গেল, দোস্ত তুই বিশ্বাস কর আমি এটার জন্য কোনো কাজ করিনি, এইটা হচ্ছে সর্বোচ্চ লেভেলের একটা মিথ্যা কথা। পৃথিবীতে কোনোদিনও কোনো আগুন ধোঁয়া ছাড়া জ্বলে না। ঠিক আছে, এটা মাথায় ঢুকায় নিবা। যে পরিশ্রম করবে না তার লাইফে কোনোদিনও সাফল্য আসবে না। ওকে, এই যে টিউডর যুগ ও স্টুয়ার্ট যুগের কিন্তু লোকজনেরা, ইংল্যান্ডের লোকজনেরা প্রচুর পরিমাণে পরিশ্রম করছে, তারা অনেক ধরনের কষ্টে জীবনযাপন করছে বলাই তাদের হচ্ছে যে শিল্প বিপ্লবের মতো একটা মানে সুন্দরতম একটা বিপ্লব তাদের জীবনকে কিন্তু আরো সহজ করে দিছে। তারা যদি শিল্প বিপ্লবের মুখ না দেখতো, ঠিক আছে, পুরা পৃথিবীর 53% তারা কখনোই শাসন করতে পারতো না। একটা কথা খাতায় নোট করে নাও, যে সেটা হচ্ছে যে ইংল্যান্ড বা ব্রিটিশরা পৃথিবীর প্রায় 53% শাসন করতে পারছে শুধুমাত্র এই শিল্প বিপ্লবের কারণে। কিসের জন্য? এই শিল্প বিপ্লবের কারণে। ওকে, আর এইটা অর্জন করতে তাদের এই 2টা যুগ পার করতে হয়েছে খুবই কষ্টের সাথে।
ওকে, তো চলো এবার আমরা দেখে নেই যে এই যুগে তারা কি কি কষ্ট করছে বা কি কি জিনিস তারা অর্জন করছে, তারা কি কি ফেস করছে। এখন দেখো টিউডর যুগে তারা কি করছে, বাণিজ্য বিস্তার করেছিল, বাণিজ্য বিস্তার করেছিল, চাকরির আশা করে নাই। তারা কি করছে, শুধু বাণিজ্যের দিকে ফোকাস করছে। এরপর হচ্ছে উপনিবেশ। উপনিবেশ বলতে বোঝায় যে কি, আমরা তো এক সময় এই ইংল্যান্ডের তো উপনিবেশ ছিলাম, সো এইটা নতুন করে বোঝানোর কিছু নাই, ইংরেজরা আসছিল ইচ্ছা মতো শাসন করছে চলে গেছে। তো এইটা হচ্ছে কি উপনিবেশ। অবশ্যই আমরা খুব ভালোভাবে বুঝি। এখন এক কথায় যদি বলো তাহলে উপনিবেশটা বোঝায় এরকম যে আমার দেশ এইটা, আমি অন্য কোনো স্থানকে নিজের দেশের অংশ মনে করে চালাইতেছি, সেটাই হচ্ছে উপনিবেশ। ঠিক আছে, তারা পৃথিবীর প্রায় 53%, কত পার্সেন্ট, 53% কিন্তু কি করছে, শাসন করছে। ঠিক আছে, এই যে উপনিবেশ বানায় রাখছিল, আস্তে আস্তে সবগুলা দেশ হচ্ছে স্বাধীনতা অর্জন কইরা মূলত তাদেরকে তাড়াই দিছে। ঠিক আছে, কিন্তু তারা যদি সুযোগ পাইতো এখনো পর্যন্ত উপনিবেশ চালাই যেত, কিন্তু এখনো পর্যন্ত অনেক ছোট ছোট জায়গায় কিন্তু তারা এখনো শাসন করতেছে। তো এরপর দেখো পুঁজির জন্ম। পুঁজি কি, পুঁজি হচ্ছে কি মূলধন। ব্যবসার জন্য সর্বপ্রথম যে জিনিস সেটা হচ্ছে কি পুঁজি। আমি আজকে কি বলছি, যারা বিজনেস করতে চাও তাদের জন্য আজকে ক্লাসটা মাস্ট। আজকে ইতিহাস তুমি পড়তেছো, সাথে বিজনেসও শিখতেছো। কেউ যদি বিজনেস করতে চায় তাহলে অবশ্যই তার জন্য পুঁজি মাস্ট, ক্যাপিটাল বা হচ্ছে কাঁচামাল। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু একদম মাস্ট জিনিস। তো এই জিনিসটার তাদের জন্ম দিয়েছিল এই টিউডর যুগে। তারা বুঝতে পেরেছিল যে আমাদের পুঁজির দরকার, আর পুঁজি বা হচ্ছে এই কাঁচামাল বা ধরো যে অর্থ, ক্যাপিটাল, এই জিনিসটা কই থেকে আসবে। আমাদের দেশ তো ধরো যে অনেক দরিদ্র, আমরা তো অনেক হচ্ছে কষ্ট ফেস করতেছি, আমাদের নিজেরই ভাত জোটানো, তাহলে কই থেকে করবো। অতএব তাহলে আমাদের আশেপাশে যেই মনে করো যে উন্নত মানে উন্নয়নশীল জায়গাগুলো আছে, যেখানে নাতিশীতোষ্ণ, যেখানে ফসল ফলে ভালো এবং যেখানে আমরা আমাদের কাঁচামালগুলো পাবো, সেই জায়গাগুলোকে যদি নিজের করে নিতে পারি তাহলে ওই জায়গাগুলোতে আমরা কি করতে পারবো, ওই জায়গাগুলো উপনিবেশ করে ওখান থেকে আমরা পুঁজি অর্জন করতে পারবো। এই বিষয়টা ওদের মাথায় ঢুকছিল সেই টিউডর যুগে। এরপর দেখো কৃষি সংস্কার। তারা কৃষি সংস্কার করেছিল, কৃষির মধ্যে যন্ত্রপাতি ঢুকাই দিয়েছিল। এই যে তুমি ট্রাক্টর মেশিন দেখতেছো, ধান কাটা মেশিন দেখতেছো, ধান ভাঙানো, ওই যে কি যেন মেশিন বলে, ভূত মেশিন, তাই না, গ্রামের ভাষায় ভূত মেশিন বলে। এই ভূত মেশিন দেখতেছো, ট্রাক্টর দেখতেছো। এরপর হচ্ছে এই যে ভুট্টা কাটা মেশিন আছে। ইভেন বর্তমানে এমন একটা অবস্থা চলে এসে যে শাক কাটাও মেশিন মনে হয় কয়েকদিন আগে ভিডিওতে দেখলাম। তো এই ধরনের যন্ত্রপাতি প্রথম শুরু হয়েছে কোথায়, ইংল্যান্ডে শুরু হয়েছে। এরপর হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক স্থিতিশীলতা কি সেটা আমি ব্যাখ্যা সহকারে তোমাকে লাস্টের দিকে বুঝাই বলবো, জাস্ট এটা মনে রাখো। এখন তোমাকে এটা বুঝাইতে গেলে অনেক বড় একটা পার্ট আমরা মিস করবো, যেটা মিল করে না বুঝাইলে তোমরা বুঝবে না। এখন দেখো হচ্ছে স্টুয়ার্ট যুগ। এই যুগটা হয়েছিল, কৃষি বিপ্লব হয়েছিল। এই যে তারা টিউডর যুগে কৃষিটাকে সংস্কার করলো, মেশিন ঢুকাই দিল, অনেক বেশি মনে করে যে উৎপাদন ক্ষমতা তারা বাড়াইলো, তাহলে বাড়ানোর সাথে সাথে তারা কৃষি বিপ্লবটা সংগঠিত করে ফেলছে এই যুগে। এরপর হচ্ছে উৎপাদন বৃদ্ধি, যেহেতু তাদের প্রোডাক্ট বেশি বৃদ্ধি পাচ্ছে তাহলে উৎপাদন বৃদ্ধি পাবে স্বাভাবিক। এরপর হচ্ছে কি শ্রমিক মুক্তি, যেখানে আগে মেশিনের কাজটা মানুষজন করতো সেটা কিন্তু এখন মেশিন করতেছে। তো এখন মেশিন করার কারণে উৎপাদন আরো বেশি বাড়তেছে, কাজের পারফেক্টনেস আসতেছে। এই ধরো আমার এই মানে জামাটা, ঠিক আছে, এই জামাটা আগে মানুষ একটা একটা করে সেলাই করবে, সুতা টানবে, তারপর আবার সেলাই করবে, আবার সুতা টানবে। এটা করে যদি মেশিন যখন করতেছে একদম মনে করে দিতেছে আর সুন্দর করে চলে যাচ্ছে। ঠিক আছে, আর সেলাইটা অনেক দ্রুত হয়ে যাচ্ছে। এই কারণে কি হচ্ছে, ওখানকার একজন শ্রমিক দুইজনের শ্রমিকের পরিমাণ মানে কাজের পরিমাণটা কমে যাচ্ছে। এরপর দেখো পুঁজি সঞ্চয় হচ্ছে। মেশিন ঢুকানোর কারণে কি হচ্ছে, অনেক লোক খরিদ করতে হচ্ছে না বা ভাড়া করে কাজে ঢুকাইতে হচ্ছে না, এই জন্য তাদের পুঁজি সঞ্চয় হচ্ছে বা অর্থ বেঁচে যাচ্ছে। এরপর যে শিল্পের জন্য শ্রম এবং বাজার সৃষ্টি, যখন অনেক বেশি প্রোডাক্ট হবে তখন অনেক বেশি বাজার মানে বাজার সৃষ্টি হবে। ঠিক আছে, তো এই জিনিসটা এখানে বোঝাচ্ছে। এখন কথা হইতেছে আপু এখান থেকে এমসিকিউ কেমনে আসবে, আমি তোমাদেরকে এখন বুঝাই দেই। দেখো তোমাদের প্রশ্ন আসবে টিউডর যুগে কি কি সংস্কার হয়েছিল বা কি কি উৎপন্ন হয়েছিল, বা সেই সময়ে ইংল্যান্ডে বা ইউরোপীয় অঞ্চলে কি কি মানে ঘটনা ঘটেছিল বা সংস্কার হয়েছিল। তখন তোমাদেরকে এইটা একটা দিবে, এইটা একটা দিবে, এটা একটা দিবে, অথবা এই দুইটা দিবে, এইটা না দিয়ে এমন একটা উদ্ভট জিনিস দিবে যেটা কোনো চোখে দেখো নাই। তো এই জিনিসগুলো দিয়ে কি করবে, সেখানে তোমাকে বলবে কোনটি সঠিক, 1 2 2 3 3 1,
অথবা 3টায়। তখন কি করতে হবে, তোমাদেরকে এই অপশনগুলো মুখস্থ রাখতে হবে। আর এই অপশনগুলো আমি কোথা থেকে নিয়েছি জানো? এই অপশনগুলো নিয়েছি তোমাদের এমসিকিউ থেকে। সো এই কয়টা জিনিস একটু মাথায় ঢুকায় নিবা যে এইভাবে তোমাদের এখান থেকে সৃজনশীলমূলক এমসিকিউগুলো হবে। ওকে, তো এরপরে দেখো এখান থেকে কিছু সিকিউ স্পেশাল তোমাদেরকে দেখায় দেই। সেটা হচ্ছে এখান থেকে যদি প্রশ্ন আসেও ভুলবশত, যেহেতু তোমরা টেস্ট পরীক্ষা দিতেছো, তোমরা বোর্ডের কোশ্চেন দিতেছো না, বোর্ডের কোশ্চেন সবসময় মানসম্মত হয়। এখানে পুরা দেশের স্টুডেন্ট যাতে পরীক্ষা দিতে পারে বা একটা স্টুডেন্ট পড়ে যাতে মানসম্মত মনে হয়, ঠিক এইভাবেই কিন্তু কোশ্চেন করা হয়। কিন্তু আমাদের টেস্ট পরীক্ষার কোশ্চেনগুলা টিচারেরা করে। এই টিচারেরা করার কারণে তারা বাড়িতে ঝগড়া করে আসে, ঝগড়া করে আসার পরে বউ তো আমার এটা বলছে, আচ্ছা ঠিক আছে তোদের পরীক্ষা নেওয়াইতেছি, মানে বউয়ের রাখটা স্টুডেন্টের উপর ঝাড়ে। তো এইটা করার কারণে আমাদের মনে করো যে টিচারের মাথা ঠিক থাকে না, সে কই থেকে কোশ্চেন করবে সে নিজেও জানে না। এই জন্য বিপদ আপদের কথা বলা যায় না, আমরা বিপদ আপদে পড়বো না। এই কারণে সুন্দর করে এই প্রশ্নটা তোমরা কি করবা, সবাই খাতায় লিখে নাও, সবাই নোটে লিখে নাও। এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে বের করা একটু দেখে রাখবা, একটু কি করবা, একটু দেখে রাখবা, জাস্ট এতটুকুই যথেষ্ট। ওকে ওকে, চলো আমরা, আচ্ছা আমি যে পড়াইতেছি তোমরা কি কিছু বুঝতেছো? এটা তোমরা কি কিছু বুঝতেছো? আমার একটু কমেন্ট করে জানাও যে আপু বুঝতেছি, আপু বুঝতেছি। সবাইকে বুঝতেছো? না বুঝলে বলো, আমি আবার বুঝাবো। তোমাদের জন্য আমি সবসময় অ্যাভেলেবল, ঠিক আছে? জি আপু বুঝতেছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা বুঝতেছো, এটাই আমার কাছে অনেক কিছু, ঠিক আছে? আর যেদিন পরীক্ষা হবে, ওকে, যেদিন পরীক্ষা হবে, যেদিন থেকে যেদিন পরীক্ষা শুরু, আমাকে অবশ্যই জানাবা। তোমাদের পরীক্ষা দিন পর্যন্ত আমি তোমাদের জন্য একদম সব সময় যখন যেটা লাগবে তোমরা জাস্ট আমাকে SMS করবা যে আপু এটা দরকার, ঠিক আছে? আচ্ছা, অনেকেই বুঝতেছো। অর্থনীতি ক্লাস হয়ে গেছে, ভিডিও নাই কেন? ভিডিও আছে, তুমি দেখো, তুমি বারবার হচ্ছে ওটা একটু রিফ্রেশ করে দেখো, অর্থনীতি ক্লাস আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, ওকে, এরপর দেখো, এখন আমরা একটু অর্থনৈতিক অবস্থা দেখবো। আমার ফোনের বন্ধ হয়ে গেছে, চার্জে দাও তো, আর একটা ফোন এখানে একটু দিয়ে যাও। কি ফোন নাই? আচ্ছা দেখো ম্যানেজ করা যায় কিনা। দেখো, অর্থনৈতিক অবস্থা আমরা এটা হচ্ছে কিসের অর্থনৈতিক অবস্থা পড়বো বলো তো? এইটা হইতেছে মূলত আমাদের যে শিল্পোন্নয়নটা ঘটেছিল, শিল্প বিপ্লবটা যেটা ঘটেছিল, তার আগে মূলত ইংল্যান্ড বা ইউরোপের এই অর্থনৈতিক অবস্থাটা কেমন ছিল সেটা আমরা এখন দেখব। কেন দেখব? কারণ আমাদের পরের স্লাইডে দেখো, এখানে তোমাদের প্রশ্ন আছে। কোথায়? এই যে দেখো, শিল্প বিপ্লবের পরবর্তী ইংল্যান্ডের অর্থসামাজিক অবস্থা ব্যাখ্যা করো। এইটা একটা প্রশ্ন তোমাদের আসতে পারে। তোমাদের এখানে কি বলছে? পূর্ববর্তী মানে আগের অবস্থাটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে। আর যদি ব্যাখ্যা করতে হয় তাহলে সেই সম্পর্কে আমাদের নলেজ লাগবে। সো আমরা এখন এই বিষয়টা নিয়ে আলোচনা করব বা পড়বো, ঠিক আছে? চলো, ওকে, অর্থনৈতিক অবস্থা দেখো। অধিকাংশ মানুষ কৃষিতে কাজ করত। কৃষিতে কাজ করত। তারা কৃষি নির্ভরশীল ছিল, ঠিক আছে? তারা শুধু কৃষিতেই কাজ করতো। অনেকে জেলে ছিল, কিন্তু কৃষিটাই বেশি তাদের অবদান ছিল, ঠিক আছে? দরজাটা লাগাই দাও। কিছুক্ষণের জন্য দাও, ফোনটা চার্জে দাও। হ্যাঁ, একটু হইলে আমাকে দিয়ে যাও, তাহলে হবে। এরপর দেখো, অধিকাংশ মানুষ কৃষিতে কাজ করতো। ছোট কৃষকরা জমি হারিয়ে দরিদ্র হয়ে পড়ে। একটা বিপ্লব ঘটে, যে বিপ্লবের মাধ্যমে তারা কি করে, যে হচ্ছে সেই সময়ে
ছোট ছোট যারা কৃষক ছিল, যেমন ধরো একটা লোকের ধরো অনেকগুলো সন্তান, ঠিক আছে, সে কি করছে সবগুলো সন্তান কিন্তু তার জমি দিতে পারবে না, কারণ সে এখনো জীবিত আছে, তার ধর অনেকগুলো মেয়েও আছে, তার তো পরিবার চালাইতে হবে। তাহলে সে কি করেছে, তার ছেলেদেরকে বলেছে তোমরা বিয়ে শাদী করছো, ঠিক আছে যাও তোমরা তোমাদের নিজের কাজ নিজে করে খাও, কোনো জমি বর্গা নিয়ে চাষ করে নিজেরা পরিশ্রম করো, আমি তোমাদেরকে কোনো অর্থ সম্পদ দিতে পারছি না। তার মানে সে কি করবে, সে তার বাসা থেকে বের হয়ে কোনো মহাজনের কাছ থেকে জমি হয়তো বা বর্গা নেবে, বর্গা নিয়ে সে চাষ করবে। তার মানে সে একজন ছোট কৃষক, তার অনেকগুলো জমি নাই। তখন সে কি করেছে, সে যখন চাষ করা শুরু করেছে ঠিক সেই মুহূর্তে ওই যে যেসব ছোট কৃষক আছে তাদের জমির উপরে বেড়া দিয়া মূলত ওই জমিগুলাকে নিয়ে নিয়েছিল ওই যে যাদের কাছ থেকে জমি নেওয়া হয়েছিল, ঠিক আছে। কারণ সেই সময় এই যে টিউডর বা স্কোয়ার যুগের সময়, সেই সময় কিন্তু কি হয়েছিল, মহাজন এবং আরও যারা মানে একটু সম্ভ্রান্ত ব্যক্তি আছে এরা হচ্ছে মাথা চারা দিয়ে উঠেছিল। আই মিন মধ্যবিত্ত শ্রেণীটা সেই সময় শিল্প বিপ্লবের আগে ঠিক আগ মুহূর্তে কিন্তু তৈরি হয়েছিল। তো এরা নিজেদের ক্ষমতা জাহির করার জন্য মূলত এই জমিগুলো তাদের মধ্যে নিয়ে নিচ্ছিল। এই জমিগুলো নিয়ে নেওয়ার কারণেই মূলত ছোট কৃষকরা জমি হারিয়ে ফেলতেছিল, এবং যার কারণে তারা কি করে, তারা এক সময় কিন্তু এই যে কৃষক বিপ্লব নামে একটা আন্দোলনে যোগ দেয়। ওকে, এই আন্দোলনের ফলশ্রুতিতে অনেক কৃষকরা, ধরো যে নতুন নতুন কৃষকরা, তারা হচ্ছে নগরে চলে যায়। এগুলো আমরা আস্তে আস্তে পড়বো। এরপর দেখো, যন্ত্রের বদলে হাতে কটন, উল, লোহা ইত্যাদি উৎপাদন করা হতো। আমরা কামার দেখি না, কামার কি করে, ঘরে পিডায়া মনে করো যে হচ্ছে একটা বটি, খুন্তি, এগুলা কিন্তু তৈরি করে, ঠিক আছে। এখন কিন্তু সেগুলা কোথায় তৈরি হয় বলতো, এখন মেশিনে তৈরি হয়, অনেক দ্রুত তৈরি হয়, ঠিক আছে। আর সেই সময় কি করতো, এগুলা হচ্ছে হাতে তৈরি হতো। এখনো হাতে তৈরি হয়, অনেক কিছু হাতে তৈরি হয়, কিন্তু হাতের জিনিসগুলো কিন্তু ফিনিশ না হওয়ার কারণে অনেকে কিনতে চায় না। এখন দেখো, কটন মানে কি, তুলা। উল মানে কি, ওই যে পশুর লোম থেকে যেগুলা হচ্ছে যেই ইয়েগুলো আসে, লোম থেকে যেই সুতাগুলো আসে, সেগুলো মূলত উল। এই উলগুলা কিন্তু মানুষ আগে হাতে প্রক্রিয়াজাত করতো। যেমন হচ্ছে একটা মনে করো ছাগলরে ধইরা তারে মনে করো জোর জবরদস্তি করে চুলগুলা নিল, ছাগল না ভেড়া, ছাগল থেকেও হয় কিন্তু সে ছাগল মরার পরে হয়, আর ভেড়া জীবিত থাকতেই হয়। তো সেটা কি মনে করো, তার পশমগুলা নেওয়ার পরে ওটা আগে পানিতে ধুইলো, ধোয়ার পরে শুকানোর পরে গরম পানিতে দেওয়ার পরে আবার ধুইলো, আবার তুললো, আবার মনে করো হাতের একটা চর্গি আছে, চর্গির মধ্যে কি যেন করে, এগুলো আমি জানি না। তো ওগুলা করার পরে তারা কি করে, উলের একটা সুতা বের করে। কিন্তু এখন কি করা হয়, এখন জাস্ট পশম নেওয়া হয় আর মেশিনের মধ্যে ঢুকানো হয়, অন্য দিক দিয়ে সুতো বেড়াই যাইতেছে। মনে করো 3 দিন 4 দিন তো দূরের কথা, 3-4 ঘন্টায় সুতা প্রস্তুত, ঠিক আছে। তো এই জিনিসটা সেই সময় হইতো। এরপর দেখো, টিউডর যুগে বিদেশি বাণিজ্য ও উপনিবেশ থেকে অর্থ জমা হতে থাকে, পুঁজি সঞ্চয় শুরু হয়। আমি তোমাদেরকে কি বললাম, এই উপনিবেশ মূলত তারা এই কারণেই করত, সেই জায়গাগুলোতেই করত যেই জায়গাগুলো অনেক বেশি কাঁচামাল সম্পূর্ণ। যেমন আমরা কিন্তু ইতিহাসের কিচ্ছু না পড়ো, তুমি ইন্টারমিডিয়েটে এখন যারা মনে করো যে সামনে টেস্ট পরীক্ষা দিবা, আল্লাহর ওয়াস্তে কিচ্ছু না পড়লেও ইতিহাসের প্রথম অধ্যায়টা তোমরা পড়ে দেখছো, এটা আমি জানি তুমি ইতিহাসের প্রথম অধ্যায়টা অন্তত পক্ষে পড়ছো, প্রথম পত্রের প্রথম অধ্যায় তুমি অবশ্যই পড়ছো, কিছু না পড়লে প্রথম দুইটা পাতা যারা পড়েছো তারা জানো যে সেই সময় কিন্তু এই বণিকরা আমাদের দেশে আসার পরে কি করেছিল, এই যে আরবদেরকে তাদের দেশে পাঠাই দিছিল, মানে ওই যে জামেরিন শাসকের সাথে কি করেছিল, ফাইট কইরা হইলেও কিন্তু এই যে ভাস্কো ডা গামা, সে পর্তুগিজ থেকে আসা, সে কি করেছিল, একটা যুদ্ধ বাধাই দেওয়ার পর তাদেরকে মনে করো যে এখান থেকে পাঠাই দিছে তাদের দেশে, মানে আরবদেরকে তাদের দেশে পাঠাই দিছে। কারণ কি, আরবরা কিন্তু ইংল্যান্ডে পাঠানো যে কাঁচামালগুলো সেগুলো তারা অনেক বেশি দামে পাঠাচ্ছিল, তখন সেই মাল তাদের দেশে গিয়ে কি হচ্ছিল, অনেক বেশি মূল্যে বিক্রি হচ্ছিল। তখন কি কাঁচামালের যেটার দাম 2 টাকা সেটা ওখানে যায় 200 টাকা হয়ে যায়। তাহলে কি ওরা নিতে চাইবে? তাহলে তো প্রোডাক্টের দাম অনেক বেশি বেড়ে যাচ্ছে, তাই না? যারা বিজনেস করবে মাথার মধ্যে ঢুকাই রাখো এই জিনিসটা, যখন তোমাকে কেউ কোনো জিনিস কাঁচামাল প্রোভাইড করবে না, তখন তুমি কি করবা, যেখান থেকে আসতেছে সেখানে যাই মনে করো যে হামলি দিবা, ঠিক আছে, যে আমার ওই আসল জায়গা থেকে লাগবে, তুই তো অনেক বেশি দামে আমার কাছে করতেছিস। দালাল ধরার দরকার নাই, যেখান থেকে উৎপন্ন হইতেছে না ওখানে যাই আগে করবা, তাকে কবজা করবা, ঠিক আছে। এই যেমন ইংরেজরা করছিল, যখন দেখতেছে যে তাদেরকে প্রোডাক্ট প্রোভাইড করতেছে না, তখন কি করছে, সে সুন্দর কইরা এই নৌপথ দিয়া, যেহেতু তারা নৌপথে কি ছিল, পারদর্শী ছিল, যার যে মনে করো যে ক্ষমতা আছে, ঠিক আছে, যার যে প্রতিভা আছে, সেটাকে কাজে লাগায় তোমার মূলধন যেটা লাগবে সেখানে জায়গাটাকে কবজা কইরা নিজের বিজনেস গ্রো করবা, কোনো কথা ছাড়াই। ওকে, এখন দেখো, তারা উপনিবেশ গড়তো
একমাত্র তাদের কাঁচামাল সংগ্রহ করার জন্য, অর্থ সংগ্রহ করার জন্য। এই জন্যই তাদের পুঁজি কিন্তু শুরু হয়। ইংরেজরা আমাদের দেশে আসার আগে এই যে কালিকট বন্দরে আসছিল, তার আগে আশেপাশে যে ছোট ছোট দ্বীপগুলো আছে না, ওই দ্বীপগুলোতে কিন্তু মশলা অনেক বেশি মনে করো যে ফলন হতো। ওই জায়গাগুলোতে যখন তারা কি করেছিল, ওখানে আগে মনে করো একটা নক করছিল যে আমাদেরকে একটু থাকতে দিবেন, তখন ওখানকার উপজাতি আছে না, উপজাতিরা মনে করে যে 2-4টা বাড়ি দিয়ে ওখান থেকে ভারতে পাঠাই দিছে যে আপনারা ওখানে যান, আমাদের এখানে কি। তখন কি করছে ওরা এখানে আসার পর আস্তে আস্তে এই দেশের মানুষদেরকে কনভিন্স করে ওখান থেকে প্রোডাক্ট এনে তাদের দেশে পাঠাইছে। মানে চিন্তা করছো বিজনেস লেভেলটা কোন জায়গায়, মানে চিন্তা করলেই কেমন যেন একটা ফিল হয় যে না আমরা ইতিহাসের স্টুডেন্ট, তাই না বলো? তো চলো আমরা চলে যাই পরের ইয়েতে। আমরা অর্থনৈতিক অবস্থাটা দেখলাম, এখন আমরা সামাজিক অবস্থাটা দেখব। সামাজিক অবস্থাটা কেমন দেখো। জনসংখ্যার বড় অংশ গ্রামে বসবাস করত। জনসংখ্যার বড় অংশ মানে আমাদের বাংলাদেশের মতো একটা অবস্থা ছিল যে অধিকাংশ লোকজন তো গ্রামে বসবাস করে। এরপর হচ্ছে অভিজাত, জমিদার, কৃষক ও শ্রমিক শ্রেণী ছিল। অনেক ছোট ছোট কৃষক গৃহহীন হয়। কেন গৃহহীন হয়? ওই যে জমি নেওয়ার কারণে। এরপর হচ্ছে হস্তশিল্পের কারণে ধীরে ধীরে শহরমুখী শুরু হয়। হস্তশিল্পের কারণে মানে হাত দিয়ে তৈরি সব জিনিস, ওকে, এই হাত দিয়ে তৈরির কারণে অনেক সময় লাগতো। আর যেহেতু অনেক সময় লাগতো সেহেতু তাদের মনে করো যে একটা পোশাক তৈরি করতে যদি 2 দিন সময় লাগে, তা আমি 2 দিন কি কিছু খাবো না? তা আমার ঘরে যদি কিছু নাই থাকে ভাই, তাহলে আমি কিভাবে খেয়ে বেঁচে থেকে তারপর তো সেলাই করবো, তাই না? তো বিষয়টা এরকম। তো যখন দেখতেছে তাদের হাতে সেলাই করে কিছু হইতেছে না, আর গ্রামে তো এমনিতেই প্রোডাক্টের মানে সব জিনিসেরই দাম কম, সো তাদের যেহেতু পেট ভরতেছে না, তখন তারা শহরের দিকে যাওয়ার চিন্তা ভাবনা শুরু করে। ওকে, তো তোমাদেরকে একটা নিউজ যেটা দেওয়ার ছিল সেটা হচ্ছে এই যে আমাদের সামনে কিন্তু, ঠিক আছে, সামনে কিন্তু একটা কোর্স লঞ্চ হবে, সেটা হচ্ছে FRB 4.0। প্রতি বছর দেখবা তোমাদের আগের বছরে কিন্তু বড় ভাই বড় আপুরা কিন্তু এই কোর্সটাতে, ওটা হচ্ছে FRB 3.0 ছিল, এটা হচ্ছে 4 নাম্বার, আগেরটা হচ্ছে 3 নাম্বার ছিল, মানে আমাদের ব্যাচ ওয়াইজ এই নাম্বারগুলো বাড়তে থাকে। তো এই ধরনের একটা কোর্স কিন্তু লঞ্চ হবে সামনে, এই যে সামনে। এই কোর্স তোমরা যদি করো, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমরা কতটা ডেডিকেট সহকারে ক্লাস করাই। এবং সাথে কিন্তু তোমাদের আশেপাশে যে দেখো তোমরা যারা কমেন্ট করতেছো, এই কমেন্টের আশেপাশে কিন্তু দেখো অনেক আমাদের পেইড কোর্সের স্টুডেন্ট আছে, তারা খুব ভালো করে জানে যে আমরা কতটা সুন্দর এবং ডেডিকেট সহকারে ক্লাস করাই। সো তোমরা যদি এই কোর্সে ভর্তি হও তাহলে কিন্তু তোমাদের এই যে আমরা টেস্ট পেপার যেভাবে তোমাদেরকে প্রিপেয়ার করে দিচ্ছি, ঠিক সেভাবে কিন্তু আমরা কি করব, আমাদের সামনে যেই ফাইনাল পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষার জন্য A to Z যা যা লাগে, আমরা কি বলেছি যে আমরা 90% পরিশ্রম করবো তোমাদের জন্য, তোমরা শুধু 10% পরিশ্রম করে শুধু আমাদের সাথে থাকবা, ঠিক আছে? সো এই কোর্সটাতে যারা যারা ভর্তি হবা তাদের জন্য একদম টেনশন ফ্রি অবস্থায় জাস্ট পড়াশোনা করবা, ওকে, আর কিচ্ছু লাগবে না। এখন কথা হইতেছে এই কোর্সের ভর্তি শুরু হবে 24 তারিখ থেকে। আমাদের সামনে যে 24 তারিখ আসতেছে, এই 24 তারিখ থেকে ভর্তি আমাদের শুরু হয়ে যাবে এবং ওরিয়েন্টেশন ক্লাস হবে 12 তারিখে, সামনের মাসের 12 তারিখে, এবং এই ব্যাচের ক্লাস শুরু হবে সামনের মাসের 20 তারিখ থেকে, ক্লাস একদম শুরু, ওকে। এরপর দেখো যে এই কোর্সে কি কি থাকছে। এখন একটা কোর্সে ভর্তি হবা, সেই কোর্সে কি থাকবে না থাকবে সেটা যদি নাই জানতে পারো, তাহলে তো মনে করো যে কোর্সে কেন এনরোল করবো, তাই না আপু? আপনি শুধু ক্লাস করে দিচ্ছেন, সামনে এসে করতেছেন, তাই আমি এনরোল করে দেবো না। এখানে অনেক ফ্যাসিলিটিস থাকতেছে, এই ফ্যাসিলিটিসগুলো এখন আমরা একটু দেখবো। ফুল সিলেবাসের লাইভ ক্লাস থাকতেছে, ফুল সিলেবাস। এখন কথা হইতেছে আমি কি করতেছি, ফ্রি ক্লাস খুঁজতেছি। আমি ইউটিউবে অনেক ফ্রি ক্লাস দেখি, আমার এসবের দরকার নাই আপু, আমার কোনো প্রয়োজন নাই আপু। ঠিক আছে, তুমি দেখো, কোনো সমস্যা নাই, কিন্তু একটা কথা মনে রাখবা, তুমি যতগুলা ফ্রি ক্লাস দেখতেছো সেগুলো এই বছরের না, এবং এটা হচ্ছে গত ব্যাচেরা কি পরীক্ষা দিয়েছিল বলো তো? ওরা কিন্তু শর্ট সিলেবাসের পরীক্ষা দিয়েছিল, আর ওরা কিন্তু খুঁটিনাটি সহকারে দেখায় নাই, কারণ ওদের সিলেবাসটাই শর্ট ছিল। অনেক গুরুত্বপূর্ণ টপিক কিন্তু ওরা মিস কইরা পড়ছে, কারণ ওদের সিলেবাসের ওই টপিকগুলাই নাই। আর আমরা কি করাবো এখানে, তুমি যদি এই বছর থেকে যদি সুন্দর করে আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও, তাহলে ফুল সিলেবাসের একদম বিস্তারিত আলোচনা পাইতেছো, ওকে। এরপর হচ্ছে FRB 3 কোর্সের ক্লাস রেকর্ডেড করতে পারবে, মানে এর আগের বছর যেই হচ্ছে 3.0 যেই ক্লাসগুলো হয়ে গেছে, আমি হরপ করে বলতে পারবো এবং নামও বলতে পারবো যে আমার গত বছরই তোমাদের সাথে যারা টেস্ট পরীক্ষা দিতেছে এর মধ্যে অনেক স্টুডেন্ট আমার 3.0-তে ছিল, মানে FRB 3.0-তে ছিল, তারা কিন্তু হচ্ছে এখনো মনে হয় লাইভ ক্লাসে অনেকেই আছে। তো হচ্ছে হ্যাঁ বলতেছি,
ভর্তি ফি আমি সব কিছু ডিটেলসে বলে দেবো। তো হচ্ছে কি করবা, তারা হচ্ছে যে গত বছর যে ক্লাসগুলো করেছে এই ক্লাসগুলো তোমরা কি করতে পারবা, লাইভ ক্লাস মানে রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু অলরেডি হাতের কাছে পেয়ে যাবা, লিঙ্ক দিয়ে দিব, এখান থেকে তোমরা জাস্ট দেখে নিবা। মানে আগে আগে একটা রিভিশন, তারপরে আপুর ক্লাস আবার করতেছে, তার মানে বিস্তারিত আর কি লাগে বলো, আলাদা করে তোমাদেরকে পড়তেই হবে না। এরপর দেখো প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের আনলিমিটেড এক্সাম, মানে তুমি এক্সাম দিতে পারতেছো আনলিমিটেড ভাবে। এরপর হচ্ছে রিটেন এক্সাম দিতে পারতেছো, মানে কি সিকিউ এমসিকিউ দুইটারই পরীক্ষা দিতে পারতেছো ভাই। এরপর হচ্ছে প্রতিটা অধ্যায়ের সিকিউ সাজেশন দিতে পারতেছো, প্রতিটি অধ্যায়ের এমসিকিউ সাজেশন নিতে পারতেছো। এরপর হচ্ছে প্রতিটি ক্লাসের স্লাইড পেয়ে যাচ্ছে, এই যে এত সুন্দর সুন্দর স্লাইড দেখতেছো সবগুলো তোমাদেরকে একদম প্রোভাইড করে দেওয়া হচ্ছে। এগুলো তোমাকে স্ক্রিনশট দিতে হবে না। অন্যান্য কোর্সে দেখা, মনে করো অন্যান্য জায়গায় দেখা যায় যে কি করতে হয়, যে স্ক্রিনশট দিয়ে নিতে হবে, স্লাইড প্রোভাইড করে না। তাহলে কি করবা, তোমরা স্লাইডগুলো এমনি এমনি পেয়ে যাবা। এরপর কি থাকছে, তোমাদের হচ্ছে 27 ব্যাচের ফাইনাল পর্যন্ত রেকর্ডেড থাকবে, মানে 27 ব্যাচ। যদি এখানে কেউ থেকে থাকো সামনের বছরের অগ্রিম তোমরা প্রিপারেশন নিতেছো, তারাও কিন্তু সামনের বছরের জন্য কিন্তু এটা কিন্তু নিয়ে নিতে পারো, কারণ তোমাদেরও ফুল সিলেবাসেই কিন্তু পরীক্ষা হবে। এরপর হচ্ছে শেষ 1 মাস রিভিশন ক্লাস, শেষ 1 মাস তোমরা যারা এফআরবিতে আমাদের ভর্তি হবা, ঠিক আছে, শেষ সময় কিন্তু কি করতে পারতেছো তোমরা, শেষ 1 মাস শুধু তোমাদেরকে রিভিশনই দেওয়া, আর কি কি সমস্যা খালি নিয়ে আসো, তোমাদেরকে আমি সলভ দিয়ে দিতেছি। বিষয়টা এরকম, তোমাদের সালে সমস্যা, নামে সমস্যা, কিভাবে ছন্দ আকারে বানাই দিব, নাকি তোমাকে মাথার মধ্যে জাস্ট গোলায় মনে করে ঢুকাই দেবো, কি করতে হবে, ঠিক আছে। এরপর হইতেছে কম্বো অথবা বান্ডেল কোর্সে ভর্তি হলে আকর্ষণীয় গিফট। আমাদের গিফট সম্পর্কে তোমাদেরকে নতুন করে কিছুই বলার নাই, কারণ তোমরা অলরেডি এই যে আজকে ক্লাস করতেছো, আজকেই দেখো কতগুলা স্টুডেন্ট গিফট নিয়ে বসে থাকবা। সো আমাদের প্ল্যাটফর্ম যে গিফট দেওয়ার জন্য একদম সেরা, সেটা আসলে নতুন করে বলার কিছুই নাই। এরপর হচ্ছে ফাইনাল মডেল টেস্ট পরীক্ষা দিবা, ফাইনাল মডেল টেস্ট না দিলে কেমন হয় বলো। এখন হচ্ছে সর্বক্ষণিক মেন্টরশিপের প্রবলেম সলভ গ্রুপ। মেন্টরশিপের মানে প্রবলেমটা সলভ করবো কারা বলো তো, আমরা। এই যে তোমাদের এত সুন্দর একটা মানে আমাদের যে টিচার গ্যালারি, ঠিক আছে, এই টিচাররা তোমাদের সবসময় যে যেই সাবজেক্টে আসো, আমার যেরকম 2টা সাবজেক্ট ইসলাম শিক্ষা এবং ইতিহাস, এইরকম যতগুলো স্টুডেন্ট আছে সবাইকে আমি আমার মেন্টরশিপ মানে রাস্তা দেখাই দেবো যে কিভাবে যাইতে হবে তোমার পর্যন্ত, লক্ষ্য পর্যন্ত। এরপর যে স্পেশাল গাইডলাইন সেশন, তারপর পরীক্ষার আগে মেগা সিকিউ সলভ ক্লাস, তো এগুলো হচ্ছে মূলত তোমরা পেয়ে যাচ্ছ। এখন আসি তোমাদেরকে কোর্স ফি নিয়ে। এখন কথা হচ্ছে যে অনেকেই আসো যে মানবিকের সাবজেক্টে কোনো প্রবলেম নাই, কিন্তু আর বাকি যে সাবজেক্টগুলো বাংলা, ইংলিশ, আইসিটি, এই কম্বো তুমি হচ্ছে নিতে পারো, ঠিক আছে, কম্বো নিতে পারো, আবার আলাদাও নিতে পারো। যদি আলাদা নাও তাহলে তুমি কি করতেছো, যে এখানে কোর্স ফি তোমার পড়বে হচ্ছে 1500 টাকা, কিন্তু এখানে একটা ছাড় আছে, সেটা হচ্ছে ছাড়টা হইতেছে যদি তুমি আমাদের ক্লাস করা স্টুডেন্ট এবং গিফট পাইছো, তুমি অনেক অ্যাক্টিভ, তুমি হ্যান্ড নোট পোস্ট করো, প্রত্যেকটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত থাকো, এরকম অ্যাক্টিভ স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে তুমি স্থান পাবা প্রথম 1000 জনের মধ্যে, এবং সেই 1000 জন তাদের 50% ডিসকাউন্ট দিয়ে 1200 টাকায় তুমি যে কোনো একটা সাবজেক্টে ভর্তি হয়ে যেতে পারবা। এখন কথা হচ্ছে আপু আমি 3টা সাবজেক্টে ভর্তি হবো, আপনি একটা সাবজেক্টের কথা কেন বললেন? ঠিক আছে, তুমি 3টা সাবজেক্টে ভর্তি হও, তোমার ওখানে কি হবে, তুমি 1000 জনের মধ্যে থাকলে তুমি হচ্ছে 50% ডিসকাউন্ট দিয়ে এখানে 2250 টাকায় ভর্তি হয়ে যেতে পারবা। আবার তুমি যদি কি করো, তুমি যদি হচ্ছে এই পরবর্তী 1000 জনের না থেকে পরবর্তীতে থাকো, তাহলে তুমি অবশ্যই এখানে 40% ডিসকাউন্ট দিয়ে তুমি 2700 টাকায় ভর্তি হয়ে যেতে পারবা। ওকে, তো এরপর দেখো যে এখানে তুমি মনে করো তোমার এই 3টা সাবজেক্টে কোনো প্রবলেম নাই, চলবে, হ্যাঁ চলবে, তোমার ওই 3টা সাবজেক্টে কোনো প্রবলেম নাই। আবার হচ্ছে আমি ওই 3টা সাবজেক্টে ভর্তি হব না আপু, আমার ভালো লাগছে না, আমি শুধু আপনার ক্লাসেই ভর্তি হব। ঠিক আছে, তুমি আমার ক্লাসে এসে ভর্তি হয়ে যাও, কোনো সমস্যা নাই। তুমি এখানে ইন্ডিভিজুয়াল গ্রুপ সাবজেক্টে ভর্তি হয়ে যাবো, মানে আমার ইতিহাসের ক্লাসে ভর্তি হয়ে যাবো অথবা ইসলাম শিক্ষা ক্লাসে ভর্তি হয়ে যাবো। ওখানে তুমি যদি 1000 জনের মধ্যে থাকো, প্রথম 1000 জনের মধ্যে থাকো, তাহলে অবশ্যই 1000 টাকা দিয়ে তুমি ভর্তি হয়ে যাবে। অথবা তুমি যদি পরবর্তীতে মনে করো একটু সময় লাগতেছে, তাহলে তুমি পরবর্তীতে ভর্তি হলে 1500 টাকা দিয়ে ভর্তি হয়ে যাবে আমার একটা সাবজেক্টে। আর তোমার যদি মনে হয় না আপু আমার 4টা সাবজেক্টই লাগবে, আমার আপনারও ভালো লাগে, আমার অন্যান্য ভাই আপুদেরও ভালো লাগে, তাহলে কি করবে, অবশ্যই তুমি প্রথম 1000 জনের মধ্যে থাকলে 2500 টাকা দিয়ে 50% ডিসকাউন্টে ভর্তি হয়ে যাবে। আর যদি 1000 জনের মধ্যে না থাকতে পারো, তাহলে 3000 টাকা দিয়ে তুমি ভর্তি হয়ে যেতে পারো। এখন কথা হইতেছে আপু আমার সবগুলো সাবজেক্ট লাগবে, কারণ আপনাদের সবাইকে আমার ভালো লাগে, আমার সব সাবজেক্টের প্রবলেম, তাহলে কি করবা বলো তো, বান্ডেল কোর্সে প্রথম 1000 জনের মধ্যে থাকলে তুমি
3,800 টাকা দিয়ে, মানে 60% ডিসকাউন্ট দিয়ে 3,800 টাকা হয়। এই 3,800 টাকাতে তুমি সুন্দর করে ভর্তি হয়ে যাও। অথবা পরবর্তী সবার জন্য 1,000 জনের মধ্যে যদি তুমি না থাকতে পারো, তাহলে তুমি 4,275 টাকা দিয়ে, আই মিন 55% ডিসকাউন্ট দিয়ে তুমি সুন্দর করে আমাদের এই কোর্সটাতে ভর্তি হয়ে যাইতে পারো। তো এই হচ্ছে বিষয়। এখন কোর্স নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দিব। আচ্ছা, আমরা এখন গিফট কি পাবো আপু? অবশ্যই পাবা, অ্যাক্টিভ থাকলে অবশ্যই পাবা। তোমার যে 4টা সাবজেক্ট, সেই 4টা সাবজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস করবা, হ্যান্ড নোট পোস্ট করবা, শেয়ার করবা, মানে হ্যান্ড নোট সবার কাছে শেয়ার করবা। ক্লাস তো আর শেয়ার করা যাবে না, কারণ এটা আমাদের প্রাইভেট গ্রুপের ক্লাস হচ্ছে, তো এটা তো শেয়ার করা যাবে না। এই কারণে তুমি এটা করতে পারো, হ্যান্ড নোট শেয়ার করতে পারো, আমাদের হচ্ছে টিচারদেরকে নিয়ে তুমি পোস্ট করতে পারো। স্লাইড আমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, স্লাইড নিয়ে কোনো টেনশন নাই, আমরা তোমাদেরকে সর্বাত্মক পরিমাণের করব, সাহায্য করব। ওকে, তো এই হচ্ছে কথা। এখন আমরা ক্লাসে ব্যাক করি। দেখো, রাজনৈতিক অবস্থাটা আমরা এখন একটু দেখব। কি দেখব? রাজনৈতিক অবস্থাটা কীরকম তোমাদের দেখো, 1455 থেকে 1485 সাল পর্যন্ত, অষ্টাদশ শতক পর্যন্ত খ্রিস্টাব্দে ইংল্যান্ডের টিউডর রাজবংশের রাজাগণ যখন ক্ষমতায় আসেন, সেই সময় থেকে অভিজাত সম্প্রদায়কে নিয়ন্ত্রণ করার জন্য মধ্যবিত্ত সম্প্রদায় সৃষ্টিতে সহায়তা করেন। এখন কথা হচ্ছে যে রাজনৈতিক অবস্থা, রাজনীতির মারপ্যাচ এটা সব জায়গায় বিরাজমান। যারা রাজনীতি ভালো বোঝে কিন্তু রাজনীতি করে না, তারাই মূলত পারফেক্ট ব্যবসায়ী। কি বললাম তোমাদেরকে? যারা মূলত রাজনীতি ভালো বোঝে কিন্তু রাজনীতি করে না, তারাই মূলত পারফেক্ট ব্যবসায়ী। কারণ এই পুরা দেশ তোমার কি ধারণা রাজনীতিবিদরা চালায় না ভাই। তাহলে কে চালায়? যারা চাকরি করে, মাস্টার টাস্টার বিসিএস ক্যাডার, এরা চালায় না ভাই। কে চালায়? যারা বড় বড় বিজনেসম্যান, শিল্পপতি, তারা এই দেশ চালায়। মাথার মধ্যে আজকে এটা ঢুকাই নাও, এই কথা তোমাকে কেউ কোনোদিন বলবে না। তুমি আজকে ইতিহাস পড়তেছো আর ইশরাত আপুর ক্লাস করতেছো, তাই তুমি এই বিষয়টা জানতে পারছো। এখন কথা হইতেছে যে এটার সাথে রাজনীতি কিভাবে সম্পর্ক যুক্ত, সেটা আমি তোমাদেরকে এখন একটু বলি। সামাজিক অবস্থা শেষ হয়নি আপু, সামাজিক অবস্থা শেষ হয়ে গেছে বাবা, সামাজিক অবস্থা শেষ হয়েছে। ওই ছোট ওই কয়টা পয়েন্টই, অতটুকুই যথেষ্ট। অতটুকুই তুমি জাস্ট 2টা লাইন একটু নিজে অ্যাড করবা, আর অনেক সহজ লাইন। সো এটা মনে করো যে এমনিতেই অ্যাড করা যায়। ওটা মনে করো, দেখো এই কয়টা ছোট্ট জিনিস তুমি জাস্ট একটু মাথায় নিবা, তাহলেই তুমি লিখতে পারবা। ওকে, এই হস্তশিল্পের কারণে ধীরে ধীরে শহরমুখী শুরু হয়, এতটুকুই। এখন আমরা রাজনৈতিক অবস্থাটা একটু দেখব। দেখো এখানে রাজনৈতিক অবস্থাটা যদি বলি, সেটা হচ্ছে যে 1455 থেকে 1485 সালের মধ্যে কিন্তু এই যে টিউডর হচ্ছে একটা রাজবংশ। সেই রাজবংশের রাজাগণ যখন ক্ষমতা হাতে পেলেন, তখন তারা অভিজাত সম্প্রদায়কে, বুঝো তারা একটা সম্প্রদায়, আমরা যেমন নিম্নবিত্ত আছি, মধ্যবিত্ত আছি, উচ্চবিত্ত আছি, তো এই মানুষগুলোর মধ্যে সেই সময় মধ্যবিত্ত নামের কিচ্ছু ছিল না। যেমন আমরা যারা মধ্যবিত্ত আছি, তুমি আমি, আমরা তো মনে করো মধ্যবিত্ত, তাদের কোনো অস্তিত্বই ছিল না, হয় নিম্নবিত্ত না হলে উচ্চবিত্ত। মধ্যবিত্ত বলতে কিছুই ছিল না, এই জায়গাটা স্কিপ ছিল। তো সেই সময়ে রাজারা চিন্তা করে দেখলো, আমরা রাজা, ওরা প্রজা, তাহলে আমাদের মাঝ বরাবর আমরা যদি কোনো কিছু না রাখি, তাহলে আমরা মিশবো কার সাথে?
কারণ উচ্চবিত্তদের সংখ্যা মাত্র 1% আর নিম্নবিত্তদের সংখ্যা 99%। আমরা এত উচ্চবিত্ত মানুষ, আমরা তো চাইলে এইসব চামার মুচিদের সাথে মিশতে পারি না। তাহলে আমাদের কি করা উচিত? একটা নতুন শ্রেণীর উদ্ভব করা উচিত যাদের সাথে আমরা মিশতে পারবো, আমাদের লাইফটা সুন্দরভাবে এনজয় করতে পারবো। এতে এই জিনিসগুলা মাথায় নিয়ে আসছে। এবং সাথে তারা আরও একটা জিনিস চিন্তা করে, যদি আমরা মাঝখানে একটা মধ্যবিত্ত বা এই যে মধ্যবিত্ত বা অভিজাত শ্রেণীর উদ্ভব করি, তাহলে মাঝে মাঝে যে ছোট ছোট বিপ্লবগুলো হয়, মাঝে মাঝে কি হয়, প্রত্যেকটা রাজ্যে দেখবা, প্রত্যেকটা সিনেমায় দেখবা যে ওখানে ছোট ছোট এই যে যেই রাজ্য আছে, রাজ্যের মধ্যে দেখবা যে প্রজারা সবসময় ছোট ছোট বিদ্রোহ করে। কারণ আজকে তো খেতে পানি নাই, কালকে তো আমার মেয়েকে ও ধরে নিয়ে গেছে, কালকে তো ওর এখানে এটা ঘটছে, এর তো এটা চুরি গেছে, রাজা ঠিক মতো ইয়ে করে না, সারাদিন মেয়ে নিয়ে গান বাজনা করে, আরেকটা কি রানী তো ওই লোকের সাথে এটা করে বেড়াইছে, এই জন্য রাজা ওইটা নিয়ে পাগল হয়ে গেছে, আমাদের দিকে দেখার সময় নাই। তো এই ছোট ছোট বিদ্রোহগুলো যদি আমরা দমন করতে চাই, তাহলে মাঝখানে ওদের ঢালস্বরূপ একটা শ্রেণীর উদ্ভব করতে হবে, যাতে করে এই নিম্নবিত্তরা আমাদের দিকে মানে নজর দেওয়ার সময় না পায়। তাহলে কি করতে হবে? তাহলে একটা মানে এই যে একটা নতুন একটা বৃত্ত সৃষ্টি করতে হবে বা নতুন একটা জাতি এখানে সৃষ্টি করতে হবে। এই কারণে তারা অভিজাত শ্রেণীর শুরু করেন বা অভিজাত সম্প্রদায়কে তারা কি করেন, সৃষ্টি করেন। মধ্যবিত্ত শ্রেণী তারা ওই সময় সৃষ্টি করেন, যাতে করে নিম্নবিত্তরা মধ্যবিত্তদের নিয়ে পাগল হয়ে থাকে, আর আমরা এখানে কি করি, ধুমতানা তেরে না, ধুমতানা তেরে না, এটাই। ঠিক আছে? তো এই জিনিসটাই করার জন্য তারা কি করেছিল, এই মধ্যবিত্ত সম্প্রদায় মূলত সৃষ্টি করেছিল। ঠিক আছে? তো এই মধ্যবিত্ত সম্প্রদায় সৃষ্টি করেছিল। তো এখন দেখো যে এখান থেকে তোমাদের ইয়েটা আমি তো আগেই বলে দিয়েছি যে এই কোশ্চিনটা একটু সুন্দর করে দেখা নিবা। এই কোশ্চিনটা তুমি যদি দেখো, এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে, ইনশাল্লাহ তুমি অ্যান্সার করতে পারবা। আর এই প্রশ্নটা তুমি যদি একবার লিখতে পারো, তাহলে মানে লিখতে যাও, তাহলে তোমার এই কয়টা পয়েন্ট তোমাকে খুবই হেল্প করবে। আর এই কয়টা পয়েন্ট তুমি পড়তে যাও আর লিখতে যাও, তোমার হচ্ছে মাথায় কোনো জটিলতা সৃষ্টি করবে না, কারণ আমি তোমাদেরকে সব কিছু বুঝাই দিয়েছি। ওকে, চলো আমরা পরবর্তীতে চলে যাই। দেখো, শিল্প বিপ্লবের কারণসমূহ। শিল্প বিপ্লবটা কেন ঘটেছিল? শিল্প বিপ্লবের কারণসমূহ আমরা ইতিমধ্যে অনেক কিছু জেনেছি যে আমাদের সেই সময়ে শিল্প বিপ্লবের পূর্বে মূলত টিউডর যুগে, স্টুয়ার্ট যুগে কি কি ঘটেছিল সেগুলো আমরা জানি। তো আমরা বলতেই পারি যে সেই কারণের জন্য এই জিনিসগুলো ঘটেছিল। আর এই জিনিসগুলো এখানে মূলত দেওয়া হয়েছে যে শিল্প বিপ্লবের কারণসমূহ 3 ভাগে ভাগ করা হয়েছে। সেটা হচ্ছে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক। তোমরা কিছুক্ষণ আগে যে জিনিসগুলো দেখলাম, এই জিনিসগুলাই মূলত এটার অন্তর্ভুক্ত। সো এটা নতুন করে বোঝানোর নিশ্চয়ই কিছু নাই, তোমরা বুঝতেই পারতেছো। এখন দেখো, শিল্প সম্পর্কিত আবিষ্কার, শিল্প সম্পর্কিত আবিষ্কার কি কি আবিষ্কার হয়েছিল সেগুলো সম্পর্কে আমরা এখন একটু জানবো। দেখো, নতুন যন্ত্রপাতি আবিষ্কার হওয়ার প্রযুক্তির ছোঁয়ায় উৎপাদনের পরিমাণ বহুগুণে বৃদ্ধি পায়। মানে এটা আমরা জানি যে শিল্প উন্নয়নের মধ্যে মেশিন ঢুকাই দিয়েছে, এই কারণে অনেক বেশি পণ্য উৎপাদন হয়েছে কম সময়ের মধ্যে, এই কারণে শিল্পায়নটা ঘটছে। এখন সর্বপ্রথম ইংল্যান্ডে বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার শুরু হওয়ায় শিল্প উৎপাদনের এক অমূল পরিবর্তন আসে। মানে তোমরা এটা পয়েন্ট করে নাও যে ইউরোপীয় যত মানে রয়েছে, দেশ রয়েছে, এই দেশের মধ্যে সর্বপ্রথম বৈজ্ঞানিক যন্ত্র কোথায় তাহলে হয়েছে, ব্যবহার করা হয়েছে? সেটা হচ্ছে কোথায়? এই যে ইংল্যান্ডে। কোথায়? ইংল্যান্ডে। সর্বপ্রথম কোথায়? ইংল্যান্ডে। এবং ইংল্যান্ডে কেন সর্বপ্রথম ব্যবহার করা হলো এটাও আমি তোমাদেরকে নিয়ে আলোচনা করব একটু পর। আগে আমরা একটু জেনে নেই কি কি যন্ত্রপাতি। এখন তোমাদের একটা কষ্ট এবং প্যারামূলক কিছু জিনিস আমি তোমাদেরকে দিব, এটা একটু কষ্ট করতে হবে, তোমাদের কিছু করার নাই, কারণ তোমাদের সামনে টেস্ট পরীক্ষা, একটা খাসটা পরীক্ষা, এই খাসটা পরীক্ষায় ভালো করতে হবে। টেস্ট পরীক্ষায় আমি সবসময় আজীবন, সেই শুরু থেকে, সেই ক্লাস 8 থেকে আমি টেস্ট পরীক্ষা পাইছি, সেই শুরু থেকে আমি বলে দিই সবাইকে, আমার বাড়িতে বলে দিয়েছি, টেস্ট পরীক্ষা নামে আমার জীবনে কোনো পরীক্ষা নাই, সেটা হচ্ছে খাসটা একটা পরীক্ষা। কারণ এই পরীক্ষার কোশ্চেন সবসময় টিচাররা করে, কোনো মানসম্মত কোশ্চেন নয়, ওদের বাড়িতে ঝগড়া করে আসে, ওরা কোশ্চেন তৈরি করে। তো এখন দেখো, এই খাসটা পরীক্ষায় কি করতে হবে? আমাদেরকে এ প্লাস তুলতে হবে, এ প্লাস তুলতে হবে, বাবা মাকে খুশি করতে হবে। কারণ কি, সামনে ফাইনাল পরীক্ষা আছে। ফাইনাল পরীক্ষায় যদি নতুন জামা কিনতে চাই, একটু সুন্দর ঘড়ি কিনতে চাই, একটু সুন্দর জুতা কিনতে চাই, একটা সুন্দর আরও কি কি জিনিস আছে লাগে তোমাদের, ওই জিনিসগুলো যদি কিনতে চাও, তাহলে টেস্ট পরীক্ষায় এ প্লাস নিয়ে আসতে হবে। ওকে, এরপর দেখো, বৈজ্ঞানিক ও শিল্প সম্পর্কিত আবিষ্কারগুলোর নিম্নরূপ।
সেটা হচ্ছে কলের মাকু। কি এটা? কলের মাকু। এই কলের মাকু শুধু পড়লে হবে না, সাথে পড়তে হবে জন কে, কারণ এখান থেকে ক মার্কের অ্যান্সার আসবে, ক বিভাগের কোশ্চেন এখান থেকে হবে। কোন জিনিস কি আবিষ্কার করছে, সালটা যদি চাও স্কিপ করতে পারো, আবার যাদের পড়তে ইচ্ছা করে পড়তে পারো, কিন্তু আবিষ্কারককে মিস দেওয়ার কিছু নাই, কারণ এখান থেকে প্রতি বছর তোমাদের যদি ফাইনাল পরীক্ষায় নাও আসে, অন্ততপক্ষে তোমাদেরকে আটকানোর জন্য এই হচ্ছে টেস্ট পরীক্ষায়, খাসটা পরীক্ষায় তোমাদের কোশ্চেন অবশ্যই দিবে। ওকে, তো এই তোমরা হাসছো কেন? আমি খাসটা পরীক্ষা বলছি তাই? খাসটা পরীক্ষা না, চিন্তা করে দেখো এখানকার কোশ্চেনগুলো এত কঠিন হয় আর এত গভীর থেকে করে, খাসটা পরীক্ষা না। আচ্ছা, আচ্ছা এখন চলে যাই পরবর্তী ক্লাসে না হচ্ছে পরবর্তী লাইনে চলে যাই। স্প্রিং জেনি আবিষ্কার, এটা খুব সহজে মনে রাখতে পারবা, জেমস হারগ্রিভস। এরপর হচ্ছে ওয়াটার ফ্রেম আবিষ্কার, রিচার্ড আর্কারাইট। এরপর হচ্ছে মিউল যন্ত্র আবিষ্কার হচ্ছে স্যামুয়েল ক্রুপটন। এরপর হচ্ছে পাওয়ার লুম অ্যান্ডমন্ড কার্টলাইট। এরপর হচ্ছে লোহার নতুন ব্যবহার আবিষ্কার। এটা খুব একটা কম, মানে একটা আসে নাই, তোমরা জাস্ট এতটুকু পড়লেই হবে, আব্রাহাম ডার্বি এগুলা পড়ার দরকার নাই, তবে এটা মানে খুব কম আসছে, ঠিক আছে। তারপর হচ্ছে মৃৎশিল্পের নতুন আবিষ্কার। মৃৎশিল্প খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই মৃৎশিল্প মানে তোমাদের শিল্প উন্নয়নে মৃৎশিল্প কিভাবে সাহায্য করছে, এই টাইপের কিন্তু কোশ্চেন হতে পারে। যারা নোট করতেছো সুন্দর করে লেখা নাও যে শিল্প বিপ্লবে মৃৎশিল্প কিভাবে করেছিল, বিপ্লব ঘটিয়েছিল, এই জিনিসটা একটু সুন্দর করে লিখে নিবা। হচ্ছে স্টিম ইঞ্জিন আবিষ্কার থমাস নিউকোম্যান। এরপর দেখো চলমান ইঞ্জিন আবিষ্কার। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে রকেট। চলমান ইঞ্জিন মানে কি, তুমি হচ্ছে একটা ইঞ্জিন যেটা হচ্ছে সবসময় চলবে, এই ইঞ্জিনটা আবিষ্কার করেছিল, ঠিক আছে, আর যেটা রকেটে দিয়ে দেওয়া হয়, তো এই জিনিসটা আবিষ্কার, এটা হচ্ছে জর্জ স্টিফেনসন। এরপর হচ্ছে পরিবহন ও যোগাযোগ নতুন আবিষ্কার। পরিবহন, এই যে বাইকে করে যে তোমরা ঘুরে বেড়াও, ছেলেরা হচ্ছে কি যেন একটা, ওরা হচ্ছে বাইকে বাইক কেনার পরে অ্যাড করে, এমন জোরে সাউন্ড হয়, ওরে বাপরে কি জোরে সাউন্ড। আমি মেসে যে রুমে থাকি, এই রুমে সচরাচর লাইট খুব একটা পৌঁছায় না, রুমে দরকার ডাবল লাইট জ্বালায় করতে হয়, তো ওখানে শব্দও পৌঁছানোর কথা না, কিন্তু রাত ঠিক 11টা-12টার দিকে আমি যদি ঘুমায়ও থাকি, ওই বাইকের সাউন্ড আমি উঠে যাই, এত জোরে সাউন্ড দেওয়া থাকে, এতই বিরক্ত। কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করছে, এই জন্য কয়েকদিন আর সাউন্ড হইতেছে না, ঠিক আছে। তো আমি আমার পাশের আমার ফ্ল্যাটমেটকে বলতেছি যে কি ব্যাপার, এই ছেলে আর বাইক নিয়ে যায় না? তখন বলছে আপু তো অ্যাক্সিডেন্ট করছে। বলছে যাক, এরপর আর ঘুম নষ্ট হবে না, ঠিক আছে। মানে চিন্তা করে দেখো মানুষ কতটা বিরক্ত হইলে তোমার খারাপ চায়। এরপর দেখো হচ্ছে পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার নতুন আবিষ্কার। পরিবহনটা আলাদা এবং যোগাযোগ ব্যবস্থাটা আলাদা। যেমন যোগাযোগ ব্যবস্থার মধ্যে আছে রেলপথ, আর হচ্ছে টেলিগ্রাম। একটা হচ্ছে কি, একটা তোমাকে পারাপার করবে, আরেকটা কি তোমার খবরকে পারাপার করবে, সেটার আলাদা আলাদা। যেমন টেলিগ্রাম হচ্ছে স্যামুয়েল মর্স, আর এটা হচ্ছে যে রেলপথ হচ্ছে জর্জ স্টিফেনসন। ওকে, রেলপথ আর হচ্ছে তোমার রকেট, এই দুইটা হচ্ছে একই মানুষ, এটা একটু মাথায় রাখবা। আর হচ্ছে রাস্তা হচ্ছে যে তোমার জন ম্যাকাডাম। এরপর দেখো লেদ মেশিন, এটা খুব একটা দরকার নাই। কৃষি যন্ত্রপাতি আবিষ্কার, এটা দরকার আছে, ঠিক আছে। জেন্ট্রোটাল, এটা একটু মাথায় রাখবা। এরপর দেখো এখান থেকে যে কোশ্চিনটা তোমাদের হতে পারে, সে কোশ্চিনটা হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবে বৈজ্ঞানিক যন্ত্রপাতির অবদান লেখো। এই জিনিসটা তোমাদের কি মনে করো কোথায় কে সাহায্য করছে, তার মধ্যে আমি দাগাই দিতেছি এই মুহূর্তে, তোমরা সবাই দাগাই নিবা। পরবর্তীতে এটা পাবা না, কারণ স্লাইডে এটা দাগ দেওয়া নাই, হয়তো বাজারে স্পেশাল পাবা, ওখানে থাকতে পারে, আবার নাও থাকতে পারে। সবাই এটা একটু দাগাই নেবা। কলের মাকু, এইটা কিভাবে অবদান রাখছে এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। লোহার নতুন ব্যবহার, এইটা কিভাবে রাখছে এটা মাথায় নিতে হবে। মৃৎশিল্প, এইটা লাগবে। ওকে, এর পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি, সবাই দাগ দিয়ে নাও। পরবর্তীতে কিন্তু পাবা না, কারণ এটা টেস্ট পরীক্ষা, খাসটা পরীক্ষায় কোনটা গিয়ে আসে বলা যায় না। ওকে, দেখো এটা হচ্ছে চলমান ইঞ্জিন আবিষ্কার, পরিবহন যোগাযোগ, লেদ মেশিন, কৃষি যন্ত্রপাতি আবিষ্কার।
এই 4টাই লাগবে। এই কয়টা জিনিস একটু মাথায় নাও, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হবে। ওকে, আচ্ছা, আমি যে এতক্ষণ ধরে বকর বকর করলাম, তোমরা কি কিছু বুঝছো? আমাকে একটু রেসপন্স করো দ্রুত, সবাই একটু রেসপন্স করো, আমি সবার রেসপন্স দেখতে চাই। যার সাথে ছেলেটার অ্যাক্সিডেন্ট তাকে ধন্যবাদ দিয়ে আসেন। ছেলেটা একা একা অ্যাক্সিডেন্ট করছে, বা রাত 12টার দিকে তো মনে করো যে রাস্তা তো ফাঁকাই থাকে, খুব একটা ভিড় থাকে না। ওর হচ্ছে মেবি কিছু একটা খাইছিল, খাই দায় একা একাই তাল মাইরে পড়ে গেছে। আমি অবশ্য পরের দিন আবার খোঁজ খবর নিলাম যে কী ব্যাপার, এই রাস্তায় বা হচ্ছে রাত 12টার দিকে একটা ছেলে আসে, মানে আশেপাশের যারা দোকান টোকান থাকে, ঘুমটি দোকানগুলো, এরা কিন্তু এসব খোঁজ খবর রাখে। তো ওদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কী ব্যাপার, এই ছেলেটাকে অ্যাক্সিডেন্ট করছে? তখন বলছে যে হ্যাঁ, এখান থেকে আধা কিলোমিটার দূরে ওই ছেলেটা আসতেছিল রাত 1টার দিকে, ওই সময় হচ্ছে মূলত কি যেন হয়তো বা খাইছে, ওই বাইক নিয়ে হয়তো বা ব্যালেন্স করতে পারে নাই, ওখানে একা একাই উল্টে পড়ে আসছিল। তো আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভালো বুঝছি, একটু ধীরে পড়াইলে ভালো হয়। ধীরে পড়াইলে আমি তো শেষ করতে পারবো না বাবা, শেষ না করতে পারলে তোমাদের 60% কীভাবে কমপ্লিট করে দেবো? তোমরা পরীক্ষা দাও আর আমার টেনশন শুরু হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অনেকেই বুঝছো। এই ক্লাসের আগে কি কোনো ক্লাস হয়েছে? কে এটা? জাহেদুল ইসলাম। না বাবা, এর আগে কোনো ক্লাস হয় নাই, আজকে প্রথম ক্লাস। আমি আমি সবসময় চাইবো যেই 5 বা 6টা ক্লাস তোমরা পাইতেছো, মিস কইরো না, মিস কইরো না, মিস কইরো না, কারণ ফাইনাল অনেকেই আছো তোমরা। আমি শুধু তোমাদেরকে এইভাবে বলছি না যে তোমরা সবসময় আমার পেইড কোর্সেই ভর্তি হবা, সবাই সবাই কিন্তু ভর্তি হবে না। তোমাদের সেকেন্ড পেপার নিয়ে তোমরা একটা কথা, মানে একটা গোপন কথা, ঠিক আছে, এটা কাউকে বলার দরকার নাই, কারণ ইশরাত আপুর স্টুডেন্ট, ইশরাত আপু বলছে, ইশরাত আপুর আমি ফ্যান, তাই ইশরাত আপু আমাকে বলেছে। তো তোমাদেরকে একটা ছোট্ট একটা সুন্দর ধারণা দেই, সেটা হচ্ছে তোমাদের এই ফ্রি ক্লাসটার কোনো ক্লাসই, যার যে 4টা সাবজেক্ট আছে, কোনো ক্লাসে তোমরা মিস করবে না। তার কারণ কি বলো? তার কারণ হচ্ছে সেকেন্ড পেপার সকলের সমস্যা। সেকেন্ড পেপার যে সমস্যা নাই এইরকম কিন্তু এরকম কিন্তু কেউ নাই, সবার কিন্তু সেকেন্ড পেপার সমস্যা, প্রত্যেকটা সাবজেক্টেরই সেকেন্ড পেপার সমস্যা। ইতিহাস যখন প্রথম ক্লাস করাইতেছিলাম তখনও কিন্তু তোমরা অনেকে বলেছো আপু সেকেন্ড পেপার আগে শুরু করেন, সেকেন্ড পেপার আগে শুরু করেন, কিন্তু আমাদের তো কোর্সে ওইভাবে উল্লেখ নাই যে আগে সেকেন্ড পেপার দিয়ে শুরু করবো, তারপর আবার ফার্স্ট পেপার শুরু করবো। মাঝে মাঝে চেক করে যাচ্ছি যে তোমাদের আপু অসুস্থ, আবার পড়ে গেল নাকি। আচ্ছা, দেখেছো ভাইয়া কতটা মানে কেয়ারফুল। আচ্ছা তো ভাইয়া অবশ্যই বিউটিফুল, ভাইয়া দেখতে অনেক সুন্দর, তাই না বলো? সাদিয়া আপু কি এমনি এমনি পাগল হয়েছে নাকি? তাই নাকি? ও আচ্ছা, আপনি মনে হয় জানেন না ব্যাকরণের বিষয়টা, যে হচ্ছে মেয়েদের পিছনে যখন এভাবে ইউজ করা হয় তখন ওটা হচ্ছে কি বলে, এটা লিঙ্গ চেঞ্জ হয়ে যায়, লিঙ্গ চেঞ্জ হয়ে যায়। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সেকেন্ড পেপার কিন্তু সকলেরই সমস্যা। ওকে, তোমরা কিন্তু অনেকেই আসো যারা FRB 4.0-তে কিন্তু ভর্তি হবে না, অনেকেই আসো, ঠিক আছে? যারা আসো এখানে, যারা মনে করো ভর্তি হবে না, তাদের জন্য বলতেছি, তোমাদের যদি 60% কমপ্লিট হয়ে যায়, বুঝো 60% কমপ্লিট হয়ে গেছে, আর 40% তুমি যদি নিজে একটু চেষ্টা করো, তাহলে তোমার প্রত্যেকটা সাবজেক্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। সো তোমাদেরকে একটা কথাই বলবো যে সকলেরই কিন্তু সেই সামর্থ্য হবে না। আমি শুধু ওই উচ্চবিত্ত আর মধ্যবিত্ত নিয়ে কথা বলবো না, আমি বলবো নিম্নবিত্ত নিয়েও। ওকে, সকলেরই কিন্তু সবসময় একই জিনিস হয় না। হয়তো অনেকে আসো টাকা ম্যানেজ করতে করতে তোমার কোর্সের একদম লাস্টের পর্যায়ে চলে যাবে, তখন তুমি কি করবা? সো এই ফ্রি ক্লাসগুলো আল্লাহর ওয়াস্তে কেউ মিস করো না, আমি তোমাদেরকে সবাইকে চাই। ওকে, সাদিয়া আপু কে? সাদিয়া আপু হইতেছে ভাইয়ার গার্লফ্রেন্ড। ওকে, চলো এখন আমরা পরবর্তী এটা শুরু করি। আচ্ছা, আমাদের সময় কত আছে? সময় 17, আর মাত্র 13 মিনিট সময় আছে। 13 মিনিটের মধ্যে আমরা যতদূর পারবো কমপ্লিট করব, বাদ বাকি পরের ইয়েতে। ওকে, চলো। শিল্প বিপ্লব পরবর্তী ইংল্যান্ড, শিল্প বিপ্লব মনে করো ঘটে গেছে, অনেক যন্ত্রপাতি চলে আসছে, অনেক বাজার ক্রিয়েট হয়ে গেছে, অনেক পণ্য উৎপাদন হয়ে গেছে, ইভেন ওই পণ্য দিয়া বিভিন্ন উপনিবেশ গঠন করাও হয়ে গেছে। এখন তার পরবর্তীতে মূলত ইংল্যান্ডে কি কি ঘটনা ঘটছে? এখন তোমাদের একটা সূক্ষ্ম প্রশ্ন থাকতে পারে, আপু আপনি খালি ইংল্যান্ড পড়াইতেছেন কেন, আশেপাশের দেশগুলো নাই? আছে বাবা, কিন্তু আশেপাশের দেশগুলো তোমার পড়ার জন্য গুরুত্বপূর্ণ না। তোমার যেটা গুরুত্বপূর্ণ না সেটা তুমি কেন পড়বা বলো তো? দরকার কি? দরকার নাই। এখন দেখো,
শিল্প বিপ্লব পরবর্তী ইংল্যান্ড। শিল্প বিপ্লবের ফলাফলকে বিস্তৃত অর্থে 3 ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে? 3 ভাগে ভাগ করা যায়। মানে 3 ভাগে এটাকে ফলাফলকে ভাগ করা যাচ্ছে, যেমন অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক। এখন কথা হইতেছে অর্থনীতিতে কি কি প্রভাব বা সংস্কার ঘটেছে, তারপর হচ্ছে তোমার রাজনীতিতে কি কি ঘটেছে, এরপর সামাজিকে কি কি ঘটেছে সেটা সম্পর্কে জানবো। উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছিল, এটা আমরা সকলেই জানি, নতুন করে কিছু বলার নাই। কারখানা ব্যবস্থা গড়ে উঠেছিল। কারখানা ব্যবস্থা, আচ্ছা কারখানা ব্যবস্থা, যাদের বাবা বিজনেস করে তারা কারখানা জিনিসটা খুব ভালো করে বুঝো। কারখানা কি? যেখানে যারা যেই প্রোডাক্ট নিয়ে কাজ করে সেই প্রোডাক্টগুলো, বুঝো কারখানা কি জিনিস? কারখানা হলো সেই জায়গা যেখানে যারা যেই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করে বা কাজ করে সেই প্রোডাক্ট যেই জায়গায় তৈরি করা হয় সেই জায়গা হচ্ছে কারখানা। এখন দেখো, কারখানা গড়ে উঠেছিল। কারখানা না গড়ে উঠলে তো পণ্য আসবে না, তাই না? কারখানার মধ্যে মেশিন ঢুকাইতে হবে, মেশিনের পরে ইয়ে হবে। ওকে, তো এরপর হচ্ছে বাণিজ্য ও পুঁজি ব্যবস্থার বিকাশ। বাণিজ্য ব্যবসা না থাকলে কখনোই শিল্পায়ন হবে না। কারণ কি? শিল্পায়নের জন্য অবশ্যই ব্যবসাটাকে ফোকাস করা হয় বেশি। যতগুলা উন্নত রাষ্ট্র দেখবা সবগুলো রাষ্ট্রই কিন্তু কি তারা হচ্ছে ব্যবসা কইরা বড়লোক হয়েছে। বাংলাদেশের মানুষটা খালি চাকরি বোঝে, চাকরি চাকরি চাকরি, মানে কি চাকরিগিরি করা তাদের খুব পছন্দ, আমার পছন্দ। চলো এরপর হচ্ছে পুঁজিবাদের বিকাশ। এরপর দেখো যে পুঁজিবাদের বিকাশ বলতে কেন এটা বলছি, কারণ হচ্ছে ঔপনিবেশিক সংখ্যা বেড়ে গিয়েছিল, তার মানে কাঁচামাল আসা বেশি শুরু হয়েছিল। যেমন আমাদের দেশ থেকে কিন্তু তারা মশলা নিয়ে যাইতো, কারণ তাদের দেশে মশলা অনেক বেশি দরকার ছিল। কারণ তারা কি খাইতো বলো তো? কারণ তারা হচ্ছে ইউরোপীয়দের মধ্যে সবচাইতে বেশি খাবার জিনিস হইতেছে গরুর মাংস বা লাল মাংস। লাল মাংসের মধ্যে কি কি মাংস পড়ে? খাসির মাংস পড়ে, তারপর হচ্ছে ছাগলের মাংস পড়ে, তারপর হইতেছে খাসি ছাগল তো একই জিনিস, তাই না? তারপর হচ্ছে গরুর মাংস পড়ে, মহিষের মাংস পড়ে, অনেকে ঘোড়ার মাংস খায়। তারপর হচ্ছে আরও যেগুলার মাংস আর কি মানে অনেক পাওয়ারফুল জীবজন্তুদের কথা বলা হয়েছে এখানে। তো সেগুলার মাংস তারা মূলত বেশি খাইতো, এই কারণে তাদের অনেক হচ্ছে প্রয়োজন হইতো, কি বলে তোমার এটা, মশলার প্রয়োজন হইতো। আর মশলার জন্য তারা এই ভারতবর্ষটাকে টার্গেট করেছিল। ওকে, তো এরপর দেখো যে যন্ত্র ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া কখনোই কোনোভাবেই এই প্রোডাক্টগুলোকে বেশি উৎপন্ন করা সম্ভব নয়। এই কারণে তারা অনেক বেশি যন্ত্র চালু করেছে, মানে যন্ত্র তৈরি করেছিল। এরপর দেখো সামাজিক কি সংস্কার ঘটেছে সে সময় হচ্ছে জনসংখ্যার শহরমুখী হওয়া। জনসংখ্যা হচ্ছে যারা যারা গ্রামে বসবাস করতো অধিক অর্থ বা মুনাফা আয়ের জন্য তারা হচ্ছে জনসংখ্যা শহরমুখী হয়েছিল। নতুন শ্রেণীর উদ্ভব হয়েছিল। নতুন শ্রেণী কোনটা বলো তো? সবাই বলবা, আমি এটা সবার দিয়ে দেখবো, আছে নাকি এখানে? হাই রে, সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করবা। কোন শ্রেণী? নতুন শ্রেণীর উদ্ভব কোন শ্রেণী? সবাই কমেন্ট চাই আমি। এই লাল মাংস কে নিয়ে আসলো? পছন্দ নাকি? কে এটা? মান্ডান হোসেন। লাল মাংস আবার এরকম দিয়ে রাখছে, মানে ওর খুব পছন্দ। খাইতে বসে তাও পড়তেছি, গুড স্টুডেন্ট। ওটা একটা নোবেল দেওয়া উচিত, নোবেল ছুড়ে মারো ওকে। মশলা এর প্রয়োজন। মশলা কই থেকে তুমি মশলা নিবা? এখন কি ইসলামিক হিস্ট্রি ক্লাস? না শুধু হিস্ট্রি ক্লাস। থাক, বললাম না। প্রথম অধ্যায় কি আজকেই শেষ? এই সময়ের মধ্যে মনে হয় না শেষ করতে পারবো। কালকেও প্রথম অধ্যায় তোমাদেরকে পড়াবো, মানে পরের ক্লাসেও প্রথম অধ্যায় অবশ্যই পড়াবো। এই যে মধ্যবিত্ত শ্রেণী, এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আজকে আমার ক্লাস করতেছে, কতগুলো অ্যান্সার দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। এতগুলোর নামই বলতে পারবো না আমি। আচ্ছা কয়েকজনের নাম বলি। লামিয়া হোসাইন, তারপর হচ্ছে শাহিন, তারপর হচ্ছে রুজিনা, তারপর হচ্ছে আবার লামিয়া কতগুলো অ্যান্সার করছে। আচ্ছা সিদ্ধাতুল আমিন, এরপর হচ্ছে যে আচ্ছা অনেকেই করছে, ওকে অনেকেই করছে। আদিরা দিবা,
সুন্দর, অনেকেই অ্যান্সার করে তোমার মধ্যবিত্ত। হ্যাঁ, এই মধ্যবিত্তের কিন্তু শ্রেণী সেই সময় গড়ে উঠেছিল। পারিবারিক কাঠামোর পরিবর্তন, পারিবারিক কাঠামো মানে কি, অনেক যেসব বড় বড় পরিবার ছিল, এখনকার যুগে কি একটা বাচ্চা কোনো রকমে নিতে পারলে হয়েছে, আমি আর বাচ্চা বাড়া পারবো না, মেয়েদের কথা হচ্ছে এটা। কিন্তু সেই সময় কিন্তু এত বেশি কি বলবো যে পরিবার পরিকল্পনা ছিল না। কি বুঝাইছি তুমি বুঝতে পারছো? তো সেই সময় যেহেতু ছিল না, সেহেতু পরিবার অনেক বড় ছিল, এবং শিল্প উন্নয়ন আসার সাথে সাথে মানুষ চিন্তা করলো যে মধ্যবিত্ত শ্রেণী যখন উদ্ভব হলো, তখন মনে করলো যে আমরা যদি মধ্যবিত্ত শ্রেণী হয়ে গেছি, যেহেতু আমাদের একটু টাকা পয়সা আছে, তার মানে বাচ্চা কাচ্চাগুলোকে একটু ভালো মতো পালন করতে হবে। পালন করতে হলে আমাদের টাকা পয়সার দরকার। আর আমরা যেহেতু মধ্যবিত্ত শ্রেণী, আমরা উচ্চবিত্ত শ্রেণী না, তার মানে আমাদের টাকা পয়সা উচ্চবিত্ত থেকে একটু শর্ট। আমরা যদি উচ্চবিত্তের সাথে আমাদের বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করাতে চাই, তাহলে আমাদের অনেক কষ্ট প্রয়োজন, আর অনেক কষ্ট নিতে গেলে অনেকগুলো বাচ্চা নেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের পরিবার পরিকল্পনা অবলম্বন করতে হবে। তখন কি করছে ওরা হচ্ছে পরিবারটাকে, যৌথ পরিবারটাকে ভেঙে ভেঙে ছোট ছোট পরিবারে তারা হচ্ছে বৃদ্ধি করছে এবং শহরমুখী হয়েছে। আর আমি আমার লাইভ একটা এক্সপিরিয়েন্স বলি। আমি ফার্স্ট টাইম যখন ঢাকাতে যাই, আমি তখন ছোট, ঢাকাতে যখন যাই তখন হচ্ছে আমি আমার মামাকে জিজ্ঞেস করছিলাম, মানে আমার মামার সাথে গেছিলাম আমি, তো মামাকে জিজ্ঞেস করছিলাম, মানে আমি বাসে আছি, তো বাস থেকে মামাকে জিজ্ঞেস করছি, আচ্ছা মামা, এখানকার মানুষ ঘরের মধ্যে থাকে না? তো মামা বলছে, কেন থাকবে না বাবা, অবশ্যই ঘরের মধ্যেই থাকে। তাহলে এরকম কবুতরের খাপ বানায় রাখছে কেন? আজ পর্যন্ত বাসায় যদি কোনো কোশ্চিন, মানে আমাকে নিয়ে, আমার ছোটবেলা নিয়ে যদি কোনো কথা হয়, সবার আগে মামা ওইটাই বলে যে ওরা একটা কবুতরের খাপ বানায় দেওয়া দরকার, ওকে ওখানে রাখবো। মানে এত ছোট ছোট ঘর যে দূর থেকে মনে হচ্ছিল এটা হচ্ছে কবুতরের মানে খাম্বা আর কি। ওখানে কবুতর একটা ছেলে কবুতর, একটা মেয়ে কবুতর, তার একটা বাচ্চাকে নিয়ে থাকে। তো এরকম ছোট ছোট খাপ মনে হইতেছিল। কারণ আমি আমার গ্রামের বাড়ি মনে করো যে সেখানে দেখছি আমার বাবারা, আমার চাচারা সেখানে অনেক বড় বড় কবুতরের খাপ নেয়, ওখানে কবুতর পোষে। তো দূর থেকে দেখে ওইটাই মনে হইতেছিল, তো আমি ওইটা জিজ্ঞেস করেছি। তো কারণ পরিবারগুলো কি অনেক ছোট ছোট কবুতরের বাচ্চাগুলোর মতো, দুইটা বাচ্চা নিয়ে একটা ছোট ঘরে থাকে। ওদের কিন্তু অনেক বড়, 7-8টা বাচ্চা হলে নয় আরো রুম দরকার, তখন একটা ফ্ল্যাট নিয়ে নিল, না করে একটা রুমে ওদের হয়ে যায়। তো এই কারণে মূলত তারা কি হয়, এই জিনিসটা শুরু হয় সেই শিল্পোন্নয়নের সময় থেকে। এরপর হচ্ছে দরিদ্র ও শ্রম শোষণ। দীর্ঘ সময় শ্রমিক কাজ করতে শিশু শ্রম সাধারণ ছিল। মানে দরিদ্র শ্রম শোষণ বলতে এটাই বোঝানো হয় যে সেই সময় কিন্তু এই যে ছোট যন্ত্রগুলো চালানোর জন্য কিছু দক্ষ শ্রমিক দরকার হচ্ছিল, যার কারণে তার দীর্ঘ সময় শ্রমিকের কাজ করতো। মানে সেই সময় তাদের ওই যে পণ্য প্রোডাক্ট এবং অর্থ উৎপাদনের জন্য তারা অনেক বেশি শ্রমিকদেরকে কাজ করাতো, অনেকক্ষণ ধরে কাজ করাতো। আচ্ছা, তো এই হচ্ছে বিষয়। এরপর দেখো সামাজিক, এরপর হচ্ছে রাজনৈতিক অবস্থা। রাজনৈতিক অবস্থা কি, রাষ্ট্রে পুঁজিপতির প্রভাব বৃদ্ধি পায়। পুঁজিপতিদের, পুঁজিপতি মানে কি, যাদের হচ্ছে ধরো যে যাদের বাড়ির যেসব মনে করো বড় বড় সন্তানরা বা হচ্ছে একটু অবাধ্য সন্তানরা, যাদের হচ্ছে ঔপনিবেশিক শাসনের মধ্যে আছে, যেমন ধরো ইংল্যান্ডের একটা পরিবার, অভিজাত পরিবার, তাদের পরিবার থেকে তাদের বড় ছেলেকে সে ভারতে উপনিবেশ স্থাপন আছে, এখানে একটা কাজের জন্য পাঠাইলো। সে এখানে এসে বিজনেস করে তার পরিবারকে কিন্তু অর্থ পাঠাইতেছে, তার পরিবারকে মশলা পাঠাইতেছে, তার পরিবারকে হচ্ছে কর্পূর পাঠাইতেছে, তার পরিবারকে নীল পাঠাইতেছে। সো তার পরিবার পুঁজির দিক থেকে শক্ত সমর্থ হইল। তো এই বিষয়টা এখানে বুঝাইতে হচ্ছে রাষ্ট্রের পুঁজিপতিদের প্রভাব আরো বৃদ্ধি পেয়েছে, যে আমার কাছে এটা আছে, আমার কাছে এটা আছে। মানে তার পরিবারকে যখন পাঠাইতেছে তখন তার পরিবার শক্তিশালী হচ্ছে। তো এটাই। এরপর হইতেছে গণতান্ত্রিক চেতনার বিস্তার। গণতান্ত্রিক চেতনার বিস্তার মানে কি, এই যে গণতন্ত্র, তখন আর রাজ পরিবার চলবে না, আপনার রাজ্যের শাসন বাদ দেন, আমরা এখন যেটা নির্বাচন করব সেটাই হবে, কারণ আমরা এখন বড়লোক হয়ে গেছি, আমরা আর গরিব নাই। ঠিক আছে। তো এরপর হচ্ছে উপনিবেশবাদ বিস্তার। শিল্পের কাঁচামাল ও বাজারের জন্য ইউরোপ উপনিবেশ স্থাপন বাড়ায়। কেন এটা তোমরা সবাই জানো, আর নতুন করে বোঝানোর কিছু নাই। জাতীয়তাবাদ জাগরণ। জাতীয়তাবাদ মানে কি, ঐক্যবোধ জাগরণ, যে আমরা রাজ পরিবারের আওতায় আর থাকবো না, তারা বেশি বেশি ভোগ করে, আমাদেরকে ভোগ করতে দেয় না, রাজ পরিবারকে নামাইতে হবে। তো এই জন্য তারা জাতীয়তাবাদ হয়, যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয় এবং জাতীয় সংহতি বৃদ্ধি পায়। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে এখানে একটা স্পেশাল কোশ্চেন আছে, স্পেশাল কোশ্চেনটা একটু দেখে নাও। শিল্প বিপ্লবের সামাজিক, তারপর হচ্ছে রাজনৈতিক, অর্থনৈতিক, একটা দেয় নাই,
আচ্ছা, যাই হোক, শিল্পোন্নয়নের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক প্রভাব আলোচনা করো। এই প্রশ্নটা একটু গুরুত্ব সহকারে গ এবং সিকিউ এর জন্য গ এবং ঘ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবাই একটু সুন্দর করে দেখে নিবা। আর এই প্রশ্ন তোমাদের উত্তর বুঝতে অসুবিধা হওয়ার কথা না, কারণ আমি 3টা জিনিস তোমাদেরকে বুঝাই দিয়েছি। এখন এই যে কোনো একটা টপিকের উপর তোমাদের কোশ্চিন হইতে পারে। ওকে, আচ্ছা, এই হলো বিষয় আশয়। এখন কথা হইতেছে তোমাদের সময় শেষ। এখন আমাকে বিদায় নিতে হবে। তোমাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমাকে যেতে হবে। কিচ্ছু করার নাই। আমরা পরবর্তী ক্লাসে আজকে যেই কয়জন আছো, কতজন এখানে, 380 জন। 380 জন আছো। 380 জনকে আমি পরবর্তী ক্লাসেই কিন্তু চাই। পাশাপাশি যারা নতুন ভর্তি হবে তারা অ্যাড হয়ে যাবা, এবং সাথে যারা আজকে ক্লাস করো নাই, সামনের ক্লাসে আমি 500 জনকে দেখতে চাই। ঠিক আছে? আর যারা নোট তৈরি করছো, আমাকে নক করবা। আমাকে নক করবা। আমি তোমাদেরকে কি করব, আমার কিছু স্পেশাল স্লাইড আছে, ওগুলো তাদেরকে পাঠাই দিব। তো ওখানে কিছু হাইড কোশ্চেনও আছে যেগুলো আমি স্লাইডে দেই নাই, ওগুলা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে তোমাদেরকে দিব। অবশ্যই যারা FRB 4.0-তে ভর্তি হবে তারা তো সব কিছুই পাবা, কিন্তু তোমাদের জন্য বলছি, তোমাদের তো এটা ফ্রি ক্লাস, তাই না? তো তোমাদের জন্য বলছি, আমাকে যারা নোট তৈরি করেছো তারা অবশ্যই ইমিডিয়েটলি আমাকে হচ্ছে আমার আইডি তো তোমরা সবাই জানো, অথবা আমার হচ্ছে আছে, পেজও আছে, ইশরাত ISRAT লিখবা, লিখে সার্চ করবা, শুধু ইশরাত লিখবা, বড় হাতের অক্ষর দিয়ে লিখবা, লিখে সার্চ করবা, আমার ছবি সহ সুন্দর আমার করে পেজটা পেয়ে যাবা। ওখানে আমাকে নক করে ফেলবা। ওখানে আমাকে হচ্ছে এই নোটের ছবিগুলো পাঠাই দিবা। আমি দেখবো কার্ডটা কত সুন্দর হয়েছে। আমি নিজেও পোস্ট করব, তোমরাও পোস্ট করবা, এবং ওখানে আমি তোমাদেরকে, ইতিমধ্যে অনেকগুলো স্টুডেন্ট ওখানে আমার আছে, তোমরাও অ্যাড হয়ে যাও। এবং ওখানে আমি তোমাদেরকে ইতিহাস সম্বলিত যত হেল্পলাইন আমি ওখানে তোমাদেরকে করি। যেহেতু আমার প্রাইভেট আইডিতে তোমাদেরকে অ্যাড করা পসিবল না, সেহেতু আমি তোমাদের জন্যই কিন্তু পেজটা কিন্তু খুলেছি। তোমরা সবাই ওখানে আছো, তোমাদের সব হেল্প আমি তো ওখানেই করি। এখন কথা হইতেছে, ওখানে তুমি আসতে পারো, অথবা আমার পেজে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট দাও তারা হয়তো বা সে অপশানটাই নাই, কারণ এটা আমার একদমই প্রাইভেট, এখানে ফ্যামিলি পার্সন ছাড়া অন্য কেউ নাই। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা এভাবে আমাকে ওটা একটু দাও, নোটগুলা দাও, আমি দেখি কেমন কে নোট করেছো। এবং পরবর্তী ক্লাসে অবশ্যই সবাই চলে আসবা। আজকে যেহেতু আমাদের শেষ হইল না, কারণ খুবই ব্যাখ্যা সহকারে পড়াইতেছি, কারণ টেস্ট পরীক্ষায়, খাসটা পরীক্ষায় আমাদের ব্যাখ্যাই পড়তে হয়। ব্যাখ্যা না পড়লে, কারণ এটা ধারা কারা বোঝা যায় না যে আসলে কই থেকে কোশ্চেন হইতেছে, তাই না? তো এটা মাথায় রাখবা, মাথায় রেখে এটা মাথায় রাখবা, মাথায় রেখে তুমি হচ্ছে সামনের দিকে এগো, কারণ আমাদের একটু ব্যাখ্যা দরকার, কারণ শেষ সময় তোমাদেরকে আমরা পেয়েছি একদম টেস্ট পরীক্ষার একদম আগ মুহূর্তে। এখন একটু ব্যাখ্যা পড়তে হবে, একটু সময় লাগবে, কিন্তু তোমাদের সব প্রশ্নের সমাধান আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। তোমাদেরকে A+ পাওয়ানোর সব ধরনের ব্যবস্থা আমি করে দেবো। আর অবশ্যই নোটের কথা মাথায় রাখবা। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।